অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মধ্যগ্রীষ্মের নিদাঘ খরদ্বীপ প্রহর। মার্তণ্ডদেব যেন সহস্র অগ্নিজিহ্বা দিয়ে এই ধরিত্রীকে দহন করতে উদ্যত হয়েছেন। পথঘাট জনশূন্য, আকাশে উড়ছে না একটিও পাখি। বৃক্ষরাজি ম্রিয়মান, তৃণদল হরিদ্রাভবর্ণ। ওই দূর পর্বতের দিকে তাকালে মনে হয় সামনের দৃশ্যাবলী যেন ছায়াচিত্রের মতন কেঁপে কেঁপে উঠছে। কোথাও কোনো আনন্দ নেই, প্রাণের সাড়া নেই, জীবনের স্পন্দন নেই। এই পার্বত্য প্রদেশের আবহাওয়া বড়ই শুষ্ক এবং চরমপন্থী। দিবাভাগ যেমন নিষ্করুণ, রাত্রি তেমনই নির্মম। দিবাবসানের সঙ্গে সঙ্গে নির্জন শৈত্য ঘিরে ধরে এই ভূভাগকে। সতর্ক হাওয়ার দল প্রেতচ্ছায়ার মতো নেমে আসে পাহাড়ের খাঁজে, আর সেই শীতল প্রস্তর খণ্ড ঘিরে ক্রমাগত পাক খেতে থাকে। মনে হয় যেন কোনো উপবাস ক্লিষ্ট নারী এক বিন্দু জলের আশায় ক্রমাগত লেহন করে চলেছে শীতল পাথুরে মেঝে। মানুষটি যে পথ ধরে হেঁটে আসছিল সে পথে একটিও নদী বা প্রস্রবণ নেই। তার সঙ্গে থাকা মশকটি নিঃশেষিত হয়েছে পূর্বদিনেই। যেটুকু খাদ্য সামগ্রী নিয়ে সে পালাতে পেরেছিল তা কবেই উদাস্যাৎ হয়েছে। অন্ন তার কাছে বোধ করি কত জন্মের স্মৃতি। এই শুষ্ক, ফলহীন, খাদ্যহীন, নির্জলা পথে হেঁটে আসতে আসতে মানুষটির মনে হচ্ছিল তার বুকখানি এবার ফেটে যাবে বোধ হয়। অথচ তাকে যেতেই হবে, যে করেই হোক তাকে বেঁচে থাকতেই হবে, পৌঁছতে হবে সভ্য সমাজে। মালব, জাবালি, কুরু, অবন্তী, মৎস্য সর্বত্র জানাতে কি পাশবিক সন্ত্রাস নেমে এসেছে এই জম্বুদ্বীপের বুকে। নেমে এসেছে এক মূর্তিমান নৃশংস দানবের রূপ ধরে। তাঁর আদিম নৃশংসতার, তাঁর নারকীয় অত্যাচারের, তার পাশবিক হিংস্রতার অন্ত নেই। পাশবিক কথাটা মনে হতেই বিতৃষ্ণায় মন ভরে গেল মানুষটির। পশুও কি অন্য পশুর প্রতি ততটা হিংস্র হতে পারে যতটা একজন মানুষের পক্ষে হওয়া সম্ভব? মানুষ অন্য মানুষকে যতটা ঘৃণা করে ততটা ঘৃণা কি পশুরা অন্য পশুদের প্রতি পোষণ করে? অকস্মাৎ আক্রমণ করে জনপদ অধিকার, পুরুষদের নির্বিচারে গণহত্যা, নারীদের সামূহিক বলাৎকার, শিশুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ, এসব হিংস্রতা কি পশুদের মধ্যে আছে? একটি জাতিকে পদানত, লাঞ্ছিত, নির্যাতিত করে বিজয়ীদের গণ উল্লাস, এইসব কি পশুদের পক্ষে সম্ভব? খানিক পথ পেরিয়ে মানুষটি টলতে টলতে বসে পড়ল পথের ধারে। পা আর চলে না, শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। দীর্ঘ 2 দিন ধরে অভুক্ত সে। পানীয় জলের শেষ বিন্দুটি তার জিহ্বা স্পর্শ করেছে 1 দিন পূর্বে। জম্বুদ্বীপের উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে শকাধিপত্যের কালো মেঘ ঘনিয়ে এসেছিল বহুকাল পূর্বেই। গান্ধার, পুরুষপুর, পারস্য প্রভৃতি ভূভাগ তাঁদের অধীনস্থ ছিল বহুদিন ধরে। সেই বিজাতীয় শক বংশের একটি শাখা
সৌরাষ্ট্র, উত্তর মালব, সিন্ধু থেকে শুরু করে মথুরা এবং উত্তর কুরুর বেশ কিছু পার্বত্য অঞ্চল নিজ অধীনে আনে। তাতে অবশ্য সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। ভারতবর্ষের সাধারণ গণমানুষের এক আশ্চর্য উদাসীন সহ্য শক্তি আছে। তাদের চোখের উপর দিয়ে কত শত মহান সাম্রাজ্যের উত্থান ঘটল, কত শত অত্যুজ্জ্বল রাজবংশের গরিমা পলকের মধ্যে ধুলায় মিলিয়ে গেল, কত বীরত্বের আস্ফালন, কত অস্ত্রশস্ত্রের ঝনঝনানি, কত স্পর্ধার উচ্চারণ চোখের নিমেষে উধাও হল নিকষ মায়ারাত্রির মধ্যে। কিন্তু ভারতের মানুষের সহজ স্বাভাবিক শান্ত লয়ে বয়ে যাওয়া জীবনযাত্রার কোনো পরিবর্তন হল না। তারা লড়তেও যায় না, কাটতেও যায় না, শুধু পল্লীর সামনের বটবৃক্ষটির নিচে বসে ধূমপান করতে করতে সব কিছু নির্মোহ চোখে নিরীক্ষণ করতে থাকে। তারা জানে বিধাতার সব থেকে বড় প্রসাদ বেঁচে থাকা। কিন্তু এইবার তাদের শান্ত জীবন তরঙ্গে যে অতি বৃহৎ ঝঞ্ঝাবত্তা সৃষ্টি হয়েছে তার বুঝি তুলনা নেই। মানুষটি হাঁটতে হাঁটতে একবার আকাশের দিকে তাকায়। দেব দিবাকর যেন মহারুদ্র রূপ ধারণ করে এই পৃথিবী সংহারে উদ্যত হয়েছেন। আকাশ জুড়ে চলছে প্রলয়বহ্নির উদ্দণ্ড তাণ্ডব। চোখ নিচে নামিয়ে নেয় সে। জল নেই, এ কালিদাস সন্ধু জল নেই কোথাও। এই তবে শেষ। তার সামনেই তার সন্তানের মুণ্ডচ্ছেদ, তার প্রিয়তমা স্ত্রীর সম্ভ্রমহানির কোনো প্রতিশোধই নিতে পারবে না সে। সাধারণ মানুষ হলে এতক্ষণে তার মৃতদেহ পথের পাশে পড়ে থাকার কথা, মাংসাশী পশু পাখিদের ভোজ্য হয়ে যাওয়ার কথা। কিন্তু সে কোনো সাধারণ মানুষ নয়। কশ্যপ মীরের সর্বশ্রেষ্ঠ কালিদাস সে। তাকে বেঁচে থাকতেই হবে এই নৃশংসতার কাহিনী পৃথিবীকে জানানোর জন্য। কিন্তু কিছুটা এগিয়ে আর পারল না সে। মানুষটির চোখের সামনে তার পৃথিবী অন্ধকার হয়ে এলো। মৃত মানুষের মতো তার শরীরটা মাটিতে পড়ে এক রাশ ধুলি উড়িয়ে দিল। মেয়েটি এক উছল ঝর্ণার মতোই হেঁটে আসছিল পাহাড়ি পথ ধরে। তার পায়ে চঞ্চল গতির সহজ হর্ষ, গলায় গান, মনে উচ্ছ্বাস। সঙ্গীত তার আত্মার বিশ্রাম, অন্তরের আনন্দ। এই ক্ষুদ্র পার্বত্য গ্রামটির উত্তর দিকের উপত্যকার পিছনে একটি ক্ষুদ্র প্রস্রবণ আছে। তার জল ভারী সুমিষ্ট। লোকে বলে তার স্বাদ নাকি অমৃত তুল্য। সেই প্রস্রবণের এ কালিদাস সন্ধু জল মুখে গেলে নাকি মুমূর্ষুও বেঁচে ওঠে, এমনই জাদু তার। অথচ সেখানে কেউ যায় না। লোকপ্রবাদ, সেখানে নাকি বিষধর সর্পের ভয়ানক উৎপাত, আর তাদের বিষের প্রতিষেধক শ্রেষ্ঠতর ভিষকদেরও অজানা। কিন্তু কোনো আশ্চর্য উপায়ে এই মেয়েটি নিয়তই সেখানে যায়, এবং একা নয়, নিয়ে যায় তার সঙ্গী সাথীদেরও। লোকে বলে সর্পবশীকরণের কোনো এক গোপন বিদ্যা জানে এই মেয়ে। শুধু সর্প কেন, এই পার্বত্য দেশের পশু প্রাণীদের বশ করার
সমস্ত কৌশল করায়ত্ত তার। সে যখন ওই উপত্যকায় যায় তখন সেই ভয়ানক সর্পকুল কেন? যাবতীয় হিংস্র পশু প্রাণীরা তাকে ঘিরে শুয়ে থাকে চিত্রার পিতবৎ, যেন এই কিশোরীর পোষ্য তারা। আর এই গ্রামের মধ্যে একমাত্র সেই পারে সেই প্রস্রবণে যেতে। আর সেই প্রস্রবণে গিয়ে সে হাতে তুলে নেয় তার বাঁশি। একটু পরেই পাহাড়ের আকাশে বাতাসে ভাসতে থাকে সেই মন কেমনিয়া বাঁশির সুর। সুরের থরে থরে কাঁপতে থাকে আকাশের চাঁদ। ঈষৎ উষ্ণ হয়ে ওঠে গৃহস্থের চুল্লিতে রাখা সফেন দুগ্ধ। শিশুদের নিদুলি সঙ্গীতের সঙ্গে মিশে যায় ঝিমঝিম নিঝুম মায়াজ্যোৎস্নার অমৃত স্রোত। এই ক্ষুদ্র বসতির যুবক যুবতীদের রক্তে জেগে ওঠে পূর্ণিমার উদ্ধত জ্যোৎস্নায় মত্ত ঘাই হরিণীর মতন এক মাতন। কাল ছিল বৈশাখী পূর্ণিমা। সে আর বাকি গ্রামবালিকারা গিয়েছিল গ্রামের প্রান্তস্থিত অশ্বত্থ বৃক্ষটির মূলে প্রদীপ আর পায়সান্ন দিতে। আজ নাকি সিদ্ধার্থ গৌতম তাদেরই মতন কোনো এক গ্রাম্য বালিকার হাতে প্রস্তুত পায়েস খেয়ে বুদ্ধত্ব অর্জন করেছিলেন। ভগবান তথাগত হয়ে উঠেছিলেন। সেই থেকে তাদের বসতির যাবতীয় কিশোরী তরুণীর দল বনজোছনার হরিত অন্ধকারে পূজা উৎসর্গ করে আসে সেই মহামানবের প্রতি। গতরাত্রির সেই ভক্তিবিন্দু যেন এই প্রখর বৈশাখী দ্বীপ্রহরেও তার সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে আছে। সেই আনন্দ, বুদ্ধের চরণে সেই সমর্পণ, সে কি ভোলা যায়? এ কি? পথের বাঁক ঘুরেই অবশ্য তার সেই আবেশ নিমেষে অন্তর্হিত হল। পথের মধ্যে শায়িত আছে একটি মনুষ্য শরীর। ধুলায় ধূসরিত তার শালংপ্রাংশু শরীর। পোশাক ছিন্ন বিচ্ছিন্ন, ক্ষতবিক্ষত নগ্ন পদদুখানি থেকে রক্তধারা এসে মিশে যাচ্ছে পথধুলার সঙ্গে। শরীরে প্রাণ আছে কি নেই বোঝা যায় না। মেয়েটি দৌড়ে গেল সেখানে। মানুষটা বেঁচে আছে তো? বাংলা সাহিত্যে অভীক সরকার একজন বিশিষ্ট লেখক, যিনি তার অনবদ্য রচনাশৈলী ও গভীর চিন্তাধারার জন্য পরিচিত। আজ অহর্নিশি শোনাতে চলেছে তার অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যকর্ম মহাদেবী উপন্যাসটি। এই উপন্যাসে অভীক সরকার মানব জীবনের গভীর অন্তর্দ্বন্দ্ব, সমাজের প্রচলিত রীতিনীতি এবং আত্ম অন্বেষণের জটিল বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। মহাদেবী উপন্যাসটি মূলত এক নারীর মানসিক শক্তি, আত্মসম্মান ও জীবনের সংগ্রামের কাহিনী। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মহাদেবী কেবল একজন ব্যক্তি নন, তিনি এক আদর্শ, যিনি নারীর আত্মনির্ভরশীলতা, মনোবল ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছেন। অভীক সরকারের লেখনীতে সমাজের অসাম্য, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সুর লক্ষ্য করা যায়, যা এই উপন্যাসকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। মহাদেবী শুধুমাত্র একটি কাহিনী নয়, এটি একটি দার্শনিক অন্বেষণ, যা পাঠককে ভাবাতে বাধ্য করে এবং আমাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির গভীরে প্রবেশ করার আহ্বান জানায়। তাহলে আসুন শুরু করা যাক শ্রী অভীক সরকারের মহাদেবী প্রথম পর্ব। প্রায়ান্ধকার কক্ষটিতে বসেছিলেন দুইজন মানুষ। কক্ষের অন্যতর প্রান্তে দীপদানে একটি দ্বীপ জ্বলছে। তার আলোয় অন্ধকারে দুইজনের ছায়া দুলছে দেওয়ালের গায়ে। লক্ষ্য করলে বোঝা যায় যে এটি কোনো সম্পন্ন গৃহস্থের কক্ষ। দেওয়ালে কয়েকজন রাজপুরুষের চিত্র, বাতায়নে ঝুলছে বহুমূল্য চীনাংশুক। মেঝেটি মহার্ঘ কুতপে আবৃত।
ঘরের মধ্যস্থানে একটি অনুচ্চ চতুষ্পদী কাষ্ঠাধার, তার উপর একটি স্বর্ণ নির্মিত সুদৃশ্য কলস, আর তার দুই পাশে দুখানি বহুমূল্য রত্নখচিত ভৃঙ্গার। কাষ্ঠাধারের দুই পাশে দুইজন মানুষ উপাধান অবলম্বন করে অর্ধশায়িত অবস্থায় সুগন্ধি তাম্বাকু সেবন করছিলেন। সেই সুমিষ্ট অথচ তীব্র তাম্বাকু ধুমে ঘরের বাতাস ভারী ও অস্বচ্ছ। আর সেই অস্বচ্ছ নীরবতা ভঙ্গ করে একজন প্রশ্ন করলেন, এই তাহলে আপনার পরিকল্পনা মিত্র? প্রশ্নটি যিনি করলেন বোধ করি তিনি রুদ্রসিংহ। তাঁর শালপ্রাংশু মহাভূত শরীরের দিকে দৃক্পাত মাত্রে শ্রদ্ধার উদ্রেক হয়। প্রশস্ত বক্ষে বলদৃপ্ত বাহুতে সুন্নত স্কন্ধে বিপুল বলের আভাস, বর্ণগৌর, কেশগুচ্ছ কুঞ্চিত, গুম্ফখানি সুপুষ্ট এবং চক্ষু দুটি শীতল ও ক্রূর। শ্রোতা মানুষটি বোধ করি এই দেশের অতিথি, কারণ যে পরিমাণ শীতবস্ত্র তিনি অঙ্গে জড়িয়ে রেখেছেন তাতে প্রতীয়মান হয় যে তিনি উষ্ণ প্রদেশের মানুষ। বস্তুতপক্ষে এই শুষ্ক ও শীতল পার্বত্য আবহাওয়া তাঁর সহ্য হচ্ছে না। তিনি বহুবার ভেবেছেন যে কালই প্রভাতেই পার্বত্য আবাস ছেড়ে নেমে যাবেন সমতলে। চুলোয় যাক তাঁর এতদিনের সাধের পরিকল্পনা। এই অত্যাচার তো আর সহ্য হয় না। কিন্তু তিনি জানেন যে সে সম্ভব নয়। তার সামনে এখন আর কোনো দ্বিতীয় পথ নেই। নান্যঃ পন্থা বিদ্যতেহ নায়। যে পথে নেমেছেন সে পথে একবার পা দিলে ফেরবার উপায় থাকে না। শ্রোতা তাঁর সম্মুখস্থ স্বর্ণভৃঙ্গারটি তুলে চুমুক দিলেন। সঙ্গে সঙ্গে এক কবষ্ণ ও কোমল আবেশ তার কণ্ঠদেশ হতে পাকস্থলীর দিকে নামতে লাগল। আহ, বড় ভালো, বড় সুন্দর এই দ্রাক্ষা। তৃপ্ত আবেশে চোখ বুঝলেন তিনি। স্বার্থ ছাড়া আর দ্বিতীয় যে কারণটির জন্য তিনি বারবার এই পার্বত্য দুর্গে ফিরে ফিরে আসেন সেটি হচ্ছে পারস্য দেশাগত এই সুগন্ধি দ্রাক্ষারস। পারস্য একটি সুপ্রাচীন মহান দেশ। এই জম্বুদ্বীপের বৈদিক অগ্নি উপাসকরাই নাকি বহু সহস্র বর্ষ পূর্বে বসতি স্থাপন করেছিলেন সেখানে। তদবধি অগ্নি উপাসনা সে দেশের প্রধান ধর্ম। আর সেই পারস্য দেশের উত্তরার্ধে এক আশ্চর্য জনজাতি বাস করে। দেব সেনাপতি কার্তিকেয়র বাহন ময়ূর যাদের প্রধান উপাস্য। সেই কার্তিক জনজাতি নাকি সেই উপত্যকায় এমন এক আশ্চর্য বহু বিচিত্র বর্ণ ফুলের চাষ করে যার সুগন্ধে বহু দূর পর্যন্ত বসতির পর বসতি আবিষ্ট হয়ে থাকে। সেই সুগন্ধি ফুলের রেণু অত্যুৎকৃষ্ট দ্রাক্ষারসে জারিত হয়ে এমন মধুর সর্বনাশীর রূপ ধারণ করে। তবে বেদনার বিষয় এই যে উরুর পূর্বে এই অসামান্য দ্রাক্ষারসটি আনা যায় না। আর্দ্র আবহাওয়ায় তা নষ্ট হয়ে যায়। শ্রোতাটি চোখ বন্ধ করে কিছু মৃদু আবেশ উপভোগ করে বললেন, আহ, এই আপনার সুবর্ণ সুযোগ মহারাজ। সুযোগ হেলায় হারাবেন না। আপনি বলছেন গুপ্ত সাম্রাজ্য আশু পতনের সম্মুখীন? কারণ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত মৃত্যুশয্যায় এবং তার জ্যেষ্ঠ পুত্রটি একটি অকাল কুষ্মাণ্ড বিশেষ। যথার্থ। তাহলে তো সমুদ্রগুপ্ত ধরাধাম ত্যাগ করা মাত্র আমাদের পাটলিপুত্র আক্রমণ করা উচিত। আগে না মহারাজ, ওই দুর্মতি যেন আপনার না হয়। মনে রাখবেন, গুপ্ত সেনা এখন অপরাজেয়। রণকৌশলে আর শৌর্যে তাদের সম্মুখীন হওয়া
আর পরাজয়কে সাদরে নিমন্ত্রণ করে আনা একই ব্যাপার। আপনি কি আমাদের শক্তি সামর্থ্যে সন্দেহ প্রকাশ করছেন মিত্র? আগে না মহারাজ, অধমের প্রগলভতা মার্জনা করবেন। হতে পারে আপনার সৈন্যবাহিনী শৌর্যবীর্যে মগধী সেনাদের থেকে কিঞ্চিত বেশিই প্রবল, কিন্তু তারা পার্বত্য অঞ্চলের মানুষ, সমতলের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় যুদ্ধ করার জন্য উপযুক্ত নয়। তদুপরি সক্ষেত্রে কুক্কুরী ও বাঘিনী বিশেষ। মগধে প্রবেশ করে অজেয় গুপ্ত বাহিনীকে পরাস্ত করা শুধু কঠিনই নয়, অসম্ভব বটে। তাছাড়া আরও একটি কারণ আছে, আর সেইটি মুখ্য। কি? সম্রাট সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ সন্তানটি অপদার্থ হলে কি হবে? তার মধ্যম পুত্রটি সাহসে, শৌর্যে আর বুদ্ধিমত্তায় সম্রাটের যোগ্য উত্তরসূরি। ইতিমধ্যেই রাজ্য শাসনের বিভিন্ন বিষয়ে সম্রাট তার মধ্যম পুত্রটির ওপর নির্ভর করতে শুরু করেছেন। এমনকি ঘনিষ্ঠদের কাছে এই ইচ্ছেও ব্যক্ত করেছেন যে তার মৃত্যুর পর মধ্যম পুত্র চন্দ্রগুপ্তকেই তিনি গুপ্ত সম্রাটের পদে আসীন দেখতে চান। আর তাই যদি হয়, সেই তথ্য জানার জন্য তো আপনার পদদয়ে অপরিমিত স্বর্ণমুদ্রা উৎসর্গ করিনি মিত্র। এই অঘটন কি করে আটকানো যাবে আর কিভাবে পাটুলিপুত্র আমার অধীনে আসবে, সেই পরিকল্পনাটি জানান। ধীরে মহারাজ, ধীরে। উত্তেজনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে। আপনাকে হতাশার বাণী শোনাবো বলে তো এখানে আসিনি। আর আপনার স্বার্থ পূরণের সঙ্গে আমার স্বার্থ সিদ্ধিও যে ওতপ্রোতভাবে জড়িত, তা বিস্মরণ হননি আশা করি। এবার শান্ত হয়ে আমার পরিকল্পনাটি শুনুন। গুপ্ত রাজবংশের একটি প্রথা আছে। সচরাচর সম্রাটের মহাপ্রয়াণের পর তার জ্যেষ্ঠ পুত্রই রাজত্বের উত্তরাধিকারী হন। কিন্তু এই নিয়মের একটি ব্যত্যয় আছে। সম্রাট চাইলে জ্যেষ্ঠ পুত্র ব্যতীত নিজের মনোনীত অন্য কাউকে পরবর্তী সম্রাট রূপে নির্বাচিত করে যেতে পারে, কিন্তু সেই নির্বাচন তখনই বৈধ হবে যখন সম্রাট নিজে বরিষ্ঠ সভাসদদের সামনে সেই নির্বাচিত ভাগ্যবানের হাতে নিজের রাজমুকুটটি তুলে দেবেন। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, সেক্ষেত্রে জ্যেষ্ঠ পুত্রই প্রথা অনুযায়ী সাম্রাজ্যের উত্তরাধিকারী রূপে গণ্য হবেন। আপনার বক্তব্যের মধ্যে কিছু গূঢ়ার্থের সন্ধান পাচ্ছি মিত্র। বিস্তারিত ব্যাখ্যা করবেন কি? রাজবৈদ্য আমার ঘনিষ্ঠ স্বজন। তিনি জনান্তিকে আমাকে জানিয়েছেন যে সম্রাটের আয়ু বড়জোড়া 2 মাস মাত্র। এই 2 মাস যদি কোনো গতিকে কুমার চন্দ্রগুপ্তকে পাটলিপুত্র হতে দূরে সরিয়ে রাখা যায়, তাহলেই পরিকল্পনার প্রথমার্ধ সফল। কুমার চন্দ্রগুপ্তর অনুপস্থিতিতে সম্রাট পরলোক গমন করলে প্রথা অনুযায়ী কুমার রামগুপ্তই সম্রাট হবেন। সেক্ষেত্রে পরিকল্পনার দ্বিতীয় ভাগ বাস্তবায়িত করা আমাদের পক্ষে অনেক সহজ হবে। আর চন্দ্রগুপ্তকে কোন কূটকৌশলে দ্বিমাসাদিকাল পাটলিপুত্র হতে দূরে সরিয়ে রাখবেন শুনি? উপায় আছে সম্রাট, একটি উপায় আছে। মন দিয়ে শুনুন। মালবের ওপর আপনার লক্ষ্য বহুদিনের। এই মালব এককালে গুপ্তদের করদ রাজ্য ছিল। ক্রমে 2 রাজবংশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয়। মালবরাজ চন্দ্রজ্যোতি এবং সম্রাট সমুদ্রগুপ্ত একই গুরুকুলে শিক্ষা গ্রহণ করেন। তাদের বাল্যবন্ধুত্ব ক্রমে গভীর রূপ ধারণ করে। সেই বন্ধুত্ব
অদ্যাবধি অটুট। এমনকি চন্দ্রজ্যোতি বিবাহ করেন সমুদ্রগুপ্তের এক অতি দূর সম্পর্কের আত্মীয়া চন্দ্রলেখাকে। সম্রাট সমুদ্রগুপ্ত ভগিনীর বিবাহের যৌতুক রূপে মালব দেশকে করদ মুক্ত রাজ্য ঘোষণা করেন। তাতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও বর্ধিত হয়। সম্রাট যতবার উজ্জয়িনীতে অবসর বিনোদনে গেছেন, ততবার মালবরাজ চন্দ্রজ্যোতি সেই সভায় সম্রাটের প্রিয় বয়স্বরূপে আমন্ত্রণ পেয়ে এসেছেন। সেই অবসর বিনোদন ছিল দুই সমবয়সী সহপাঠীর বয়সকালের স্মৃতি মন্থন। আপনি মালব আক্রমণের বার্তা পাঠান। বর্তমানে আপনার সৈন্যবাহিনীকে যদি কেউ প্রতিহত করতে পারে, সে হল সম্রাট সমুদ্রগুপ্তের অধীন গুপ্ত সেনানী। মালবের এই দুর্দিনে সম্রাট চুপ করে বসে থাকতে পারবেন না। তিনি নিজে না এলেও অবশ্যই কুমার চন্দ্রগুপ্তকে পাঠাবেন। আপনার উদ্দেশ্য হবে আক্রমণের উদ্যোগ, অভিনয় ইত্যাদিতে চন্দ্রগুপ্তকে মালবে ব্যস্ত রাখা। ইত্যবসরে সম্রাট পরলোক গমন করলে কুমার রামগুপ্তই হবেন পরবর্তী সম্রাট। বুঝলাম, কিন্তু তারপর পাটলিপুত্র আমার অধিকারে আসবে কি করে সেইটি বলুন। সেটি পরে জানাবো মহারাজ, কারণ সেটি বাস্তবায়িত করতে গেলে চতুরঙ্গের অনেক অঙ্গ ব্যবস্থাপিত করতে হবে। তার জন্য সময় প্রয়োজন। সময় হলেই আপনার কাছে দূত প্রেরিত হবে। রুদ্রসিংহ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন যে তিনি এই উত্তরই পাবেন। এই ব্রাহ্মণ বটুর ধূর্ততা তুলনাহীন। ইনি কখনোই নিজের পরিকল্পনা সম্পূর্ণরূপে প্রকাশ করবেন না। তিনি চান এই ক্রীড়ার সমস্ত সূত্রগুলি নিজের কুক্ষিগত করে রাখতে, যাতে ক্রীড়নকদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাঁর হাতেই থাকে। উত্তম, আপনার কথাই থাক তাহলে। তবে এইবার আমার একটি শর্ত আছে। বলুন মহারাজ। আশঙ্কা করছি যে রামগুপ্ত সিংহাসনারোহণ খুব একটা নির্বিঘ্ন হবে না। নির্বিঘ্ন হওয়ার কথাও নয়। ইতিমধ্যে নিশ্চয়ই সভাসদদের একাংশ চন্দ্রগুপ্তর প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন। চাণক্য বলেন, এমতো পরিস্থিতিতে রাজন্য ও রাজসভাসদরা ক্রুদ্ধবর্গ, ভীতবর্গ, লুব্ধবর্গ এবং মানিবর্গ, এই চার বর্গে বিভাজিত হন। আপনার বক্তব্য যথাযথ রাজন। আমার কাছে সংবাদ আছে যে পাটলিপুত্রের সমাহর্তা দিবদাস ক্রমে কুমার চন্দ্রগুপ্তর বিশেষ আস্থাভাজন হয়ে উঠেছেন। তিনি বোধ করি ক্রুদ্ধবর্গেই পড়বেন। তদুপরি পাটলিপুত্রের গুপ্তচরদের প্রসিদ্ধি প্রবাদ প্রতিম। তাদের কপটিক, উদাস্তিত গৃহপতিব্যঞ্জন বৈদেহক প্রতিটি বিভাগই সুনিপুণ এবং সুসংহত। আমার আশঙ্কা, এই হট্টগোলের সময় প্রতিটি ক্ষমতাশালী রাজপুরুষ তাদের অনুরক্ত গুপ্ত বাহিনীকে নিজ নিজ স্বার্থ রক্ষার কার্যে নিয়োজিত করবেন। এই না হলে এত বড় সাম্রাজ্যের রাজন আগত পরিস্থিতির সঠিক মূল্যায়ন করেছেন মহারাজ। ফলে আমি এমতো অবস্থায় আমার ঘনিষ্ঠ গুপ্ত পুরুষদের উপর ভরসা করতে পারছি না। কে কখন উভয় বেতনচারী হয়ে পড়বে তার কি নিশ্চয়তা? কথাটা মিথ্যে নয়। তাই আমি আপনার গূঢ়লেখ আমার কাছে আনানোর জন্য নিজস্ব দূতের ব্যবস্থা করেছি। আপনি শুধুমাত্র তার মাধ্যমেই আপনার পরবর্তী সংবাদ প্রেরণ করবেন। কে সেই দূত? এই, ভেতরে আয়। রুদ্রসিংহ কাকে যেন আদেশ দিলেন। একটু পরেই একটি অদ্ভুত দর্শন কিশোর এসে প্রণাম করে দাঁড়াল। অতিথি দেখলেন আগন্তুকের গাত্রবর্ণ কৃষ্ণ, আকৃতিতে বামন, মস্তকটি অস্বাভাবিক বৃহৎ এবং দর্শনীয় হচ্ছে তার কেশরাজি। মনে হয় কে যেন পুঞ্জীভূত মেঘরাশি
তার মাথায় কুঞ্চিত কেশদাম রূপে সাজিয়ে দিয়েছে। আমি একে আপনার সঙ্গে দিচ্ছি মিত্র। একে আপনি পাটুলিপুত্র নিয়ে যান, বলবেন তীর্থ করতে সে ক্রয় করেছেন। এই কি নাম তোমার? ও জন্মাবধি মুখ মিত্র, মুখ ও বধির। ওর কোনো নাম নেই, কারণ ওর নামের কোনো প্রয়োজনই নেই। কিশোরটি একগাল হাসল। অতিথি দেখলেন মুখগহ্বর সম্পূর্ণরূপে দন্তহীন। এই মুখ ও বধির বটুর ওপর আপনি এত বড় দায়িত্ব অর্পণ করতে চলেছেন? তার কারণ আছে মিত্র। তুমি তো জানো, কয়েক বছর পূর্বে আমি সাকল জয় করি। আমার সৈন্যবাহিনী অন্য অনেকের সঙ্গে একেও তুলে এনেছিল দাসরূপে বিক্রয়ের জন্য। পরে দেখা যায় এই কিশোর মুখ ও বধির তাকে কেউ ক্রয় করতে ইচ্ছুক হয়নি। বালকটি অনাহারে মারাই যেত যদি না আমার এক উপপত্নী দয়াপরবশ হয়ে একে স্থান দিতেন। পরে দেখা যায় বালকটির কয়েকটি গুণও আছে। এ অতিশয় বাধ্য এবং প্রভুভক্ত। প্রয়োজন হলে প্রাণ ত্যাগ করবে, কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। ছুরিকা চালনে অতিশয় দক্ষ, দ্রুত স্থান পরিবর্তনে পটু, অনাহারে বহুদিন প্রাণ ধারণ করতে পারে এবং অকস্থল থেকে দ্রুত অদৃশ্য হতে এর জুড়ি নেই। কিশোরের কুরুকর্মের পারদর্শিতা সম্যকরূপে প্রণিধান হল মহারাজ, কিন্তু এই অতীব গম্ভীর গুরুদায়িত্ব একে অর্পণের কোনো বিশেষ কারণ আছে মিত্র। এই কিশোরের একটি বিশেষত্ব আছে। এর কেশরাজি অস্বাভাবিক দ্রুত হারে বর্ধিত হয়। বস্তুতপক্ষে প্রায় প্রতিপক্ষকালেই এর কেশকর্তনের প্রয়োজন হয়, কারণ সম্পূর্ণ মুন্ডিত মস্তক থেকে এই ঘন কেশী অবস্থায় আসতে এই কিশোরের ঠিক এক পক্ষকাল প্রয়োজন হয়। অতিথি সপ্রশ্ন চোখে রুদ্রসিংহর দিকে চেয়ে রইলেন। আপনি একে নিয়ে যান মিত্র। আপনার পরিকল্পনার দ্বিতীয় ভাগ আপনি এর মাধ্যমেই আমাকে প্রেরণ করবেন। আশ্চর্য হওয়ার চরম সীমায় পৌঁছে গেছেন অতিথি। তিনি প্রশ্ন করলেন, কিন্তু কিভাবে? মন দিয়ে শুনুন মিত্র। রুদ্রসিংহ অত্যন্ত নিচু স্বরে তার পরিকল্পনা ব্যক্ত করলেন। শুনতে শুনতে অতিথির মুখে হাসি ফুটে উঠল। সনাতন ভারতের স্মৃতিশাস্ত্রের নিয়ম যে সম্রাটের প্রয়াণ হলে জ্যেষ্ঠ পুত্রই সিংহাসনে আসীন হবেন। আমি বেঁচে থাকতে এই নিয়মের ব্যত্যয় হতে দিতে পারি না। তাতে সম্রাটের ইচ্ছা পূরণ না হলে না হবে। দত্তাদেবী গুপ্ত সাম্রাজ্যের পট্টমহিষী মহাদেবী কিশোরীকালে যখন পিতৃগৃহ হতে কিশোর সমুদ্রগুপ্তর ঘরণী হতে আসেন, তখন তিনি ষোড়শ বর্ষিয়া। ক্রমে সমুদ্রগুপ্ত এই শশাগড়া জম্বুদ্বীপের অপরাজেয় সম্রাট হয়ে উঠলেন। সেই সঙ্গে যেভাবে শুঁয়োপোকা গুটিকা ছেড়ে সুন্দরী প্রজাপতি হয়ে ওঠে, সেভাবে দত্তাদেবীও ভীরু কিশোরীর খোলস ছেড়ে দোর্দণ্ড প্রতাপী পট্টমহিষী হয়ে উঠলেন। সমুদ্রগুপ্ত বড় সহজ মানুষ নন। তার ক্ষাত্রতেজ কিঞ্চিত অধিক ছিল। তার ক্রোধদীপ্তি প্রজ্বলিত হলে স্বয়ং প্রধানমন্ত্রী এবং অন্যান্য মুখ্য সভাসদরাও ভীত হতেন। সেই অবস্থায় একমাত্র পট্টমহিষী দত্তাদেবীই পারতেন তাঁর রুদ্ররূপের সম্মুখীন হতে। সম্রাটের সেই দাপট আর নেই, কিন্তু সিংহ না থাকলে কি হবে? সিংহিকা আছেন। কাঠিন্যে, ক্রূর বুদ্ধিতে এবং প্রভাবে দত্তাদেবী সম্রাটের থেকে কোনো অংশে ন্যূন নন। আজকের মন্ত্রণা সভা বসেছিল দত্তাদেবীর প্রাসাদের একটি অংশে।
মহাদেবী যাবতীয় গুপ্ত আলোচনা এখানেই করে থাকেন। এই মন্ত্রসভায় উপস্থিত আছেন কয়েকজন বাছাই করা মানুষ। এরা প্রত্যেকেই দত্তাদেবীর অত্যন্ত কাছের এবং তার আনুগত্যের মানদণ্ডে সসম্মানে উত্তীর্ণ। প্রথমজন বয়সে তরুণ, তিনি উক্তি করলেন, কিন্তু মহাদেবী, সম্রাট যদি ইচ্ছা করেন যে সনাতন প্রথা ভঙ্গ করবেন, স্মৃতিশাস্ত্র অতিক্রম করবেন, সেই অধিকার তার আছে। দ্বিতীয়জন বয়সে প্রৌঢ়, তিনি মাথা নেড়ে কথাটা সমর্থন করলেন। সম্রাট স্বয়ং ঈশ্বরের প্রতিভু, তিনি শাস্ত্রেরও অগ্রবর্তী। তার ইচ্ছায় নিয়ম, তার ইচ্ছায় বিধান। কিন্তু তার ইচ্ছা যদি সাম্রাজ্যের সার্বিক কল্যাণের পরিপন্থী হয়, সমাজ স্থিতি বিনষ্ট করে? তৃতীয়জন বলশালী পুরুষ, দেখে যুদ্ধজীবী বলে মনে হয়। তবুও সম্রাটের ইচ্ছাই শেষ কথা মহাদেবী। তিনিই রাষ্ট্র, তিনিই ঈশ্বর, তাঁর অভিপ্রায়ই দেবতার অভিপ্রায়। দত্তাদেবী ক্ষুব্ধ মুখে বসে রইলেন। প্রৌঢ় বললেন, আপনার মনোবাসনা ব্যক্ত করুন মহাদেবী। সম্রাটের মনোবাঞ্ছা কুমার চন্দ্রগুপ্তর হাতে গুপ্ত সাম্রাজ্যের উত্তরাধিকার সমর্পণ করা। কিন্তু আমার মতে জ্যেষ্ঠ সন্তান রামগুপ্তই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। উপস্থিত তিনজন চুপ করে রইলেন। তাঁরা এই প্রস্তাবের যথার্থতা জানেন, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের মহাদেবীকে সে কথা বোঝায় কে? রামগুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তর জ্যেষ্ঠ সন্তান। শিশুকাল হতেই তিনি মাতা দত্তাদেবীর নয়নের মণি। গুপ্ত সাম্রাজ্যের পট্টমহিষী তার সমস্ত স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন তার জ্যেষ্ঠ সন্তানের উপর। বোধ করি সেই জন্যই রামগুপ্ত ক্রমশ অলস, বিলাসী, কুটিল এবং দুশ্চরিত্র হয়ে উঠলেন। দিনের অধিকাংশ সময় সুরা এবং অন্যান্য বিলাস ব্যসনে কাটে। তদুপরি তিনি স্বভাবে নিষ্ঠুর ও ক্রূর। গুরুজনদের উপহাস, মানিকে অসম্মান করে প্রভূত আনন্দ পান। রামগুপ্তকে পছন্দ করেন এমন পারিষদ রাজসভায় কমই আছেন। কুমার চন্দ্রগুপ্ত সম্রাটের দ্বিতীয় সন্তান। স্বভাবে তিনি রামগুপ্তর সম্পূর্ণ বিপরীত। পিতার মতোই রণকুশল এবং কূটনীতিজ্ঞ, সাহসী, কুশলী, বীর এবং স্বভাবে নম্র এই কুমার পারিষদবর্গের অধিকাংশেরই প্রিয় পাত্র। ইনি সুশিক্ষিত, সুবিনয়ী এবং সুধীর। কিন্তু মানুষের স্নেহের গতি অতি বিচিত্র। কোনো অজ্ঞাত কারণে প্রবল চরিত্রের মাতৃদেবীরা নিজেদের দুর্বল এবং অপদার্থ পুত্রদের প্রতি কিঞ্চিত অহৈতুকী স্নেহ পোষণ করে থাকেন। খুব সম্ভবত নিজেদের চরিত্রের দার্ঢ্য এবং প্রাবল্য দিয়ে অক্ষম পুত্রের অপদার্থতার শূন্যস্থান পূর্ণ করতে চান। দেখা গেল দত্তাদেবী ক্রমেই তার সার্বিকভাবে অযোগ্য এবং অপদার্থ পুত্রটিকে নিজের শাসন অঞ্চলের নিচে আশ্রয় দিতে শুরু করেছেন। আর ব্যক্তিত্ববান চন্দ্রগুপ্তর সঙ্গে ক্রমেই তার দূরত্ব তৈরি হচ্ছে। দত্তাদেবী সার্বিক, নিঃসংশয়, সাষ্টাঙ্গ আনুগত্য ছাড়া কিচ্ছু বোঝেন না। চন্দ্রগুপ্ত বুদ্ধিমান, যুক্তিবাদী এবং স্পষ্ট বক্তা। উচিত বুঝলে তিনি সম্রাটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেও ছাড়েন না। উপস্থিত সভ্যরা বুঝলেন দত্তাদেবী চান সম্রাটের অবর্তমানে তিনিই গুপ্ত সাম্রাজ্যের অধীশ্বরী হবেন। সেই জন্যই পাটলিপুত্র সিংহাসনে তিনি রামগুপ্তকে চান, যাকে তিনি ইচ্ছে মতো চালনা করতে পারবেন। চন্দ্রগুপ্ত প্রবল ব্যক্তিত্বের অধিকারী। তিনি কারো ছায়ায় থেকে রাজ্য শাসন করার মানুষ নন। তাই সনাতন অনুশাসন তথা সমাজ সংস্কৃতির প্রতি মহাদেবীর এই অকস্মাৎ অনুরাগ। গুপ্ত বংশের নীতি আমাদের থেকে আপনি উত্তম রূপে অবগত আছেন দেবী। সাধারণ পরিস্থিতিতে কুমার রামগুপ্তই পরবর্তী সম্রাট হবেন। এই নিয়মের একটি ব্যত্যয় সম্ভব।
সম্রাট যদি পারিষদবর্গের উপস্থিতিতে রাজমুকুট কুমার চন্দ্রগুপ্তর হাতে তুলে দেন, একমাত্র সেক্ষেত্রেই গুপ্ত সাম্রাজ্যের উত্তরাধিকার মধ্যম কুমারের ওপর বর্তাবে। অতএব আপনার মনোবাঞ্ছা পূরণ করার একটি বৈধ উপায় আছে। রাজবৈদ্য জানিয়েছেন সম্রাটের আয়ু আর 2 মাস মাত্র। যদি এই 2 মাস কুমার চন্দ্রগুপ্তকে পাটলিপুত্র হতে দূরে রাখা যায়, তাহলে কোনো বিশেষ উপায় বা পদ্ধতি অবলম্বন না করেই আপনার অভিপ্রায় পূরণ হতে পারে। কিন্তু সে সম্ভব হবে কি উপায়ে? উপায় আছে মহাদেবী। আমার কাছে সংবাদ আছে যে শকরাজ রুদ্রসিংহ শীঘ্রই মালব আক্রমণে উদ্যোগী হবেন। বর্তমানে রুদ্রসিংহের সেনানী এক দুর্ধর্ষ যোত্রীবর্গে পরিণত হয়েছে। মালবরাজ চন্দ্রজ্যোতির ক্ষমতা নেই সেই আক্রমণ প্রতিহত করার। আমাদের গুপ্তচরদের মুখে সংবাদ পেয়েছি যে আর 2 দিনের মধ্যেই মালবরাজের দূত পাটলিপুত্র এসে পৌঁছল বলে। মালবরাজ গুপ্ত সাম্রাজ্যের সাহায্য প্রার্থী হয়েছেন। আমাদের উচিত হবে মালবরাজের সাহায্যার্থে কুমার চন্দ্রগুপ্তের অধীনে একটি সৈন্যবাহিনী আশু প্রেরণ করা। দত্তাদেবী ইঙ্গিত বুঝলেন, প্রশ্ন করলেন, আর সম্রাট যদি সম্মত না হন? তাকে সম্মত করবার জন্য তো মহাদেবী স্বয়ং রইলেনি। প্রস্তাব বিবেচনা করে দেখুন মহাদেবী, এর থেকে উত্তম সুযোগ আর পাবেন না। এই যুদ্ধের 2টি ফলাফল হতে পারে। যে করে হোক যুদ্ধ মাসাধিক কাল চলবে। কুমার চন্দ্রগুপ্ত যদি যুদ্ধে জয়লাভ করেন, তবুও তার রাজধানী প্রত্যাবর্তনের পূর্বেই সম্রাট পরলোক গমন করবেন। আর যদি পরাস্ত হন তাহলেও তাই। তদুপরি তিনি ফিরবেন পরাজয়ের কলঙ্ক টিকা সহ। সব দিক দিয়ে কুমার রামগুপ্তর সম্রাট ভাগ্য একেবারে নিশ্চিন্ত। এতক্ষণে দত্তাদেবীর মুখে হাসি ফুটে উঠল। কবে আসছে মালবরাজের দূত? মালবরাজ সিংহাসনে বসে আছেন মহারাজ চন্দ্রজ্যোতি। বয়সে প্রৌঢ় হলে কি হবে, শক্তিতে, রণকৌশলে এবং বীর্যবত্তায় তার সমকক্ষ পুরুষ মালব দেশে কমই আছে। বীরত্বে, প্রজানুরঞ্জনে, পাণ্ডিত্যে তিনি আপামর মালবজনের কাছে পিতৃস্বরূপ। আজ সেই মালবরাজ মহারাজ চন্দ্রজ্যোতির সামনে দাঁড়িয়ে আছেন এক তরুণ কুমার। দেহকান্তিতে, স্বাস্থ্যে, ব্যক্তিত্বের দ্যুতিতে তাঁকেই সবার আগে চোখে পড়ে। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন মহারাজ চন্দ্রজ্যোতি। তার মুখখানি কৌতুক গম্ভীর, চোখের তারায় সস্নেহ প্রশ্রয় দীপ্তি। কুমার বোধহয় কোনো কারণে উত্তেজিত, কারণ একটু পরেই তিনি মহারাজ চন্দ্রজ্যোতির সামনে ক্রুদ্ধ এবং উদ্ধত স্বরে প্রশ্ন করলেন, আপনি গুপ্ত বংশের যুবরাজের সামরিক যোগ্যতায় সন্দেহ প্রকাশ করছেন মহারাজ? মনে রাখবেন, আমি শ্রীমন মহারাজ শ্রীগুপ্তর উত্তরাধিকারী, রাজ ও সুযোগ্যাধিকার সম্রাট সমুদ্রগুপ্তের বংশধর। আপনার দ্বারা বিশেষভাবে অনুরুদ্ধ হয়ে সম্রাট নিজে আমাকে পাঠিয়েছেন বর্বর শক জাতির আক্রমণ থেকে আপনাকে রক্ষা করার জন্য। আর আপনি প্রশ্ন করছেন আমি বা আমার ভ্রাতা এই কাজে সমর্থ হব কিনা? চন্দ্রজ্যোতি মৃদু হাসলেন। সেই হাসির মধ্যে অনেকখানি স্বস্তি আর বাৎসল্যও মিশেছিল কি? মালবাধিপতি চন্দ্রজ্যোতি শুধু একজন প্রজানুরঞ্জক রাজাই নন, একজন বীর যোদ্ধাও বটে। বহুকাল ধরে স্বীয় বলবীর্যে মধ্য ভারতের এই বিস্তীর্ণ ভূভাগ শাসন করেছেন, শত্রুদের পরাস্ত করেছেন বারে বারে। কদাচ বিজিত পক্ষের মর্যাদার হানি করেননি। ক্রমে একদা যারা তার প্রতি বিরূপ ছিল, তারাও তার স্নেহের শাসনে বশীভূত হয়েছে। পরাজিত পক্ষে কোনো গুণী মানুষের সন্ধান পেলে তাকে সম্মানসহ মালব রাজসভায় উচ্চ পদে আসীন করেছেন। কেবলমাত্র একটি শত্রুপক্ষ বাদে,
শক জাতি। শক জাতির ইতিহাস অন্ধকারাচ্ছন্ন। শুধু জানা যায় নগাধিরাজ হিমালয়ের পশ্চিম প্রান্তে পারস্য দেশের উত্তরার্ধের কোনো ঘন বনানী ঘেরা মহাকায় এক হ্রদের তীরে তাদের বাস ছিল একদা। এই জাতি দুর্ধর্ষ যুদ্ধপ্রিয় জাতি। এরা অশ্বারোহণে অসম্ভব পটু, ধনুর্বিদ্যায় অতিশয় ক্ষিপ্র এবং ক্রূরতায় তুলনাহীন। প্রায় অর্ধ সহস্রাব্দ যাবৎ তারা জম্বুদ্বীপের উত্তর পশ্চিমার্ধ শাসন করছে। তাদের সঙ্গে মালবদের শত্রুতাও প্রায় শতাধিক বৎসরের অধিক হবে। চন্দ্রজ্যোতি নিজেও বয়ঃপ্রাপ্তির প্রায় সঙ্গে সঙ্গেই শক দমনে রত হয়েছেন এবং স্বীয় পরাক্রম সামর্থ্যে চিরশত্রু শকদের পরাস্ত করেছেন বারে বারে, ব্যর্থ হননি কখনো। শুধু এইবার তার মনে হয়েছে যে আর বোধহয় শক্তি সামর্থ্যে তিনি শকদের সঙ্গে পেরে উঠবেন না। তার প্রধান কারণ আর কেউ নয়, শকাধিরাজ রুদ্রসিংহ। রুদ্রসিংহের পিতা ছিলেন শকাধিপতি সত্যসিংহ। শক জাতি রণোন্মাদ যোদ্ধৃ জাতি এবং সত্যসিংহ সেই রক্তলোলুপ জাতির সার্থক নৃপতি ছিলেন। ধনুর্বিদ্যা এবং তরবারি চালনে তার সমকক্ষ বীর ভারতবর্ষে কমই জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি বীর হলে কি হবে? নির্মম নিষ্ঠুরতা এবং ধূর্ত অন্যায় যুদ্ধ তার বীরত্বের কলঙ্কভূষণ ছিল। ভারতবর্ষ চিরকালই ন্যায়যুদ্ধে এবং ধর্মযুদ্ধে বিশ্বাসী। বিশ্রামরত শত্রু শিবিরে আক্রমণ, স্ত্রী এবং শিশুদের ওপর নির্যাতন, নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা, এসব ভারতের যুদ্ধশাস্ত্রে ক্ষমার অযোগ্য অপরাধ। বিজিত ভারত শরণাগত হলে বিজয়ী ভারত তাকে অভয় দান করেছে, নারী জাতির সম্মান রক্ষা করেছে, শিশুদের নিজ ক্রোড়ে স্থান দিয়েছে। কিন্তু শক জাতি জবন জনজাতি। ভারতীয় যুদ্ধনীতি তাদের জন্য প্রযোজ্য নয়। পরাজিত শত্রুদের প্রতি তাদের নৃশংসতা ভয়াবহ। তাদের রণনীতি মারি অরি পারি যে কৌশলে। নির্জিত শত্রুদের সামূহিক উৎসাহদান তাদের প্রধানতম বিলাস, প্রিয়তম ব্যসন। আর সেই বিলাস ব্যসনের জন্য ঘৃণ্য থেকে ঘৃণ্যতম পন্থা অবলম্বন করতেও তারা পশ্চাৎপদ হয়নি কখনো। আর সত্যসিংহ এই অপরিসীম নিষ্ঠুরতার সার্থক প্রতিভূ ছিলেন। অকস্মাৎ আক্রমণে শত্রুপক্ষের জনপদকে নির্মূলীকরণ, অগ্নিসংযোগে ফলবতী শস্যভূমির ধ্বংস সাধন, নিরীহ নিরপরাধ গ্রামবাসীর গণ উৎসাদন, এসবে তার বিশেষ রুচি ছিল। শত্রুপক্ষের রক্তদর্শনে তিনি প্রীত হতেন, শত্রুর হাহাকার শ্রবণে উত্তুঙ্গ আনন্দ বোধ করতেন। রুদ্রসিংহ তার পিতার অপরিসীম নৃশংসতা উত্তরাধিকারে অর্জন করেছেন, আর তার সঙ্গে যুক্ত হয়েছে তার চরিত্রের এক ঘনঘোর তমসাচ্ছন্ন দিক। তার অপরিসীম, অবিরাম, অনিঃশেষ নারী লিপ্সা। নারী সম্ভোগের ব্যাপারে রুদ্রসিংহের কুখ্যাতি প্রবাদ প্রতিম। যৌবনোন্মেষ কাল থেকেই তিনি এ ব্যাপারে সিদ্ধ পুরুষ। শক রাজ্যে কথিত আছে, যদি কোনো সুন্দরী নারীর উপর কোনো প্রকারে রুদ্রসিংহের অনুরাগ জন্মায়, তাহলে যেন তেন প্রকারেণ সেই হতভাগিনীকে অঙ্কশায়িনী না করা পর্যন্ত তার শান্তি নেই। আর এই বিষয়ে তিনি প্রকৃতই সাম্যপন্থী। ঘনিষ্ঠ মিত্রের স্ত্রী অথবা কন্যা থেকে শুরু করে নিজ স্ত্রী কন্যার প্রিয়তম সখী সবাইকেই সমান চক্ষে দেখেন। তাঁর বৈধ পত্নীর সংখ্যা 11, অবৈধ রক্ষিতা এবং যৌনদাসীদের সংখ্যা অগণিত। যুদ্ধের পর বিজিত জাতির নারীদের প্রকাশ্য গণলাঞ্ছনা তার একান্ত চিত্তবিনোদন। প্রিয় বিয়োগে কাতর নারীদের সামূহিক যৌন সম্ভোগ তার প্রিয়তম ক্রীড়া। আর নিজের যৌন ক্ষুধা তৃপ্ত হলে সেই হতভাগিনীদের তিনি বন্টন করে দেন শক সৈন্যাধ্যক্ষদের মধ্যে।
যেভাবে লোলুপ তরক্ষুদের সামনে নিক্ষিপ্ত করা হয় হরিণী মাংসপিণ্ড। আর বিজিত রাজ্যের হতভাগ্য নৃপতির পত্নী ও কন্যারা, তাঁদের তিনি পাত্র মিত্র সমভিব্যাহারে উপভোগ করেন মাসাধিক কাল ধরে। বিজিত জাতির অভিজাত নারীদের সঙ্গে তুচ্ছ বারাঙ্গনা তুল্য ব্যবহার করা, তাদের প্রকাশ্যে সামূহিক গোষ্ঠী সম্ভোগ রুদ্রসিংহের অতি প্রিয়তম যৌন ক্রীড়া। তারপর সেই হতভাগিনীদের ঠাঁই হয় উচ্চ পদাধিকারীদের যৌনদাসীদের মধ্যে। রুদ্রসিংহের স্পষ্ট নির্দেশ, পরাজিত জনজাতির নারীদের গর্ভ অধিকার করে সেই গর্ভে সবল সক্ষম সৎ পুরুষদের বীজ বপন করতে হবে। বিজিত জাতির নারীদের ধর্ষণ এবং সবল সম্ভোগে আমার পূর্ণ অনুমোদন তথা সোৎসাহ সমর্থন আছে। পশ্চিম এবং উত্তর জম্মুদ্বীপ এখন রুদ্রসিংহের পদানত। তদঞ্চলের বিজিত জাতিসমূহের লাঞ্ছনার সংবাদ অতি সাহসী মানুষেরও মনে ভীতির সঞ্চার করে। পুরুষরা শ্রবণমাত্রে ভীত ও ক্রুদ্ধ হন। নারীরা আতঙ্কিত স্বরে শ্রী বিষ্ণুর নাম জপতে থাকেন। নারীত্বের এমন চরম লাঞ্ছনা যেন তাঁদের সঙ্গে মরণেও না হয়। চন্দ্রজ্যোতি যখন চরমুখে সংবাদ পেলেন যে রুদ্রসিংহ এবার মালব আক্রমণের উদ্যোগ নিচ্ছেন, স্বাভাবিকভাবেই বিচলিত হয়েছিলেন তিনি। রাজ্যের প্রজারা আমার সন্তান সম, তাদের এই অবর্ণনীয় দুর্দশার সম্মুখীন আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার পিতা পিতামহের স্মৃতি জড়িত এই রাজ্যের পথে ঘাটে শ্মশানে নৃত্য করবে ওই নারকী পাপিষ্টের দল। ছাড়খাড় যাবে আমার জন্মভূমি? না, আমার শরীরে কালিদাসন্দু রক্ত অবশিষ্ট থাকতে আমি তা কখনোই হতে দিতে পারি না। তবে শুধু নিজের প্রজাবর্গের রক্ষা সাধন নয়, তার আরও একটি চিন্তার কারণ ছিল। আর সেই কারণ অন্য কিছু নয়, তার স্নেহপুতলী, দু চোখের মণি, রাজকন্যা ধ্রুবা। মহারাজ চন্দ্রজ্যোতি যৌবনকাল হতে বিপত্নিক। রাজ্ঞী চন্দ্রালেখা কন্যার জন্ম দিতে গিয়ে প্রয়াণ করে। সেই থেকে মাতৃহীনা অভাগী কন্যাটিকে একাধারে পিতা এবং মাতা হয়ে লালন করেছেন মহারাজ চন্দ্রজ্যোতি। বহু অনুরোধেও দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি। শুধু তাই নয়, দাসী বা রক্ষিতা সম্ভোগেও তার কোনোদিনই রুচি ছিল না। শুদ্ধচিত্ত পুত চরিত্র মহারাজ চন্দ্রজ্যোতির একমাত্র ধ্যান জ্ঞান চিন্তা ছিল কন্যা ধ্রুবার সার্বিক পালন পোষণ। তাই তিনি রুদ্রসিংহের অভিপ্রায় জ্ঞাত হওয়া মাত্র দ্বিধা করেননি। দূত পাঠিয়েছিলেন পাটলিপুত্রে বাল্যবন্ধু এবং মহাপরাক্রান্ত সম্রাট সমুদ্রগুপ্তর কাছে। প্রাণাধিকা প্রিয়া কন্যাকে শত্রুদের হাতে লাঞ্ছিত হতে দিতে তিনি পারবেন না। তার জন্য বাল্যবন্ধুর সাহায্য প্রার্থী হতেও তার আপত্তি নেই। কিন্তু তিনি জানতেন যে সম্রাট সমুদ্রগুপ্ত এখন মৃত্যুশয্যায়। যে বলদর্পী সিংহ একক ক্ষমতায় প্রায় অর্ধেক জম্মুদ্বীপ নিজ অধিগত করেছেন, তিনি দুরারোগ্য কর্কট ব্যাধিতে আক্রান্ত। শশাগড়া জম্বুদ্বীপের শ্রেষ্ঠ বৈদ্যরা ব্যর্থ হয়েছেন সম্রাটকে আরোগ্য করতে। বহু বিচিত্রতর ঔষধ, দেশের দুর্গম অঞ্চল হতে আনা জাদু রসায়ন, বিশেষ তান্ত্রিক ক্রিয়া কিছুই কাজে আসেনি। সম্রাট অবশেষে নিরস্ত করেছেন তার রাজপরিষদ বর্গকে। জীবনের শেষ কটা দিন তিনি শান্তিতে কাটাতে চান। ব্যথা জর্জর দেহের ক্লেশ তিনি শ্রী বিষ্ণুতে সমর্পণ করেছেন। তবে বাল্যবন্ধুকে তিনি নিরাশ করেননি। তাঁর অজেয় সেনানীর একটি ক্ষুদ্র অথচ দুর্ধর্ষ রণকুশল অংশকে তিনি তৎক্ষণাৎ মালবের উদ্দেশ্যে প্রেরণ করেছেন। আর তার সৈন্যপত্রের ভার দিয়েছেন নিজের যোগ্যতম আত্মজোকে, মধ্যম কুমার চন্দ্রগুপ্তকে। যাও পুত্র,
মালবরাজ চন্দ্রজ্যোতি আমার বাল্য বন্ধু শুধু নয়, বৈবাহিক সূত্রে আমাদের আত্মীয়ও বটে। তার উপর তার মতো আত্মাভিমানী এবং স্বীয় বলবীর্যে আস্থাশীল মানুষ আমি কমই দেখেছি। সে যখন আমার সাহায্য প্রার্থী হয়েছে তখন কিছু গুরুতর কারণ ঘটেছে বৈকি। দ্রুত মালব দেশে যাও এবং তার বিপদ দূরীভূত করো। আর শোনো, তার মতন স্থির বুদ্ধি, প্রজাপ্রিয়, জিতেন্দ্রীয় এবং অভিজ্ঞ রাজনীতিজ্ঞ কমই দেখেছি। তাকে পিতৃতুল্য জ্ঞান করো আর সেই প্রাজ্ঞ মানুষটির কাছে জীবন ও রাজনীতির পাঠ নিও। কুমারের চলে যাওয়ার পথে এক দৃষ্টে তাকিয়েছিলেন সম্রাট। শেষবার যখন প্রিয় বন্ধুর সাথে দেখা হয়, তার সঙ্গে তার 10ম বর্ষীয়া কন্যাটিও ছিল। ভারী লক্ষ্মীমন্ত মেয়েটি। সম্রাট সমুদ্রগুপ্তর কোনো কন্যা নেই। মেয়েটিকে দেখে তার পিতৃহৃদয় ভারী প্রসন্ন এবং তৃপ্ত হয়েছিল। চোখ বোঝেন সম্রাট। এখন কত বয়স হবে মেয়েটির? কুমার চন্দ্রগুপ্তর থেকে কয়েক বছর কমই হবে। যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে যায় মহাপরাক্রমশালী বিক্রম কেশরী জম্বুদ্বীপাধিপতি শ্রীমন মহারাজ সমুদ্রগুপ্তর। কবে ফিরবে মধ্যম কুমার? স্বাগত কুমার চন্দ্রগুপ্ত। মালবের রাজদরবারে আপনাকে স্বাগত জানাই। মহারাজ চন্দ্রজ্যোতি অতি সমাদরে বরণ করেছিলেন কুমার চন্দ্রগুপ্তকে। শুধু চন্দ্রগুপ্ত নন, বরণ করেছিলেন কুমারের ছায়াসঙ্গী কুমার কচগুপ্তকেও। কুমার কচগুপ্ত সম্পর্কে কুমার চন্দ্রগুপ্তর পিতৃব্য পুত্র। জ্ঞান হওয়া অবধি তিনি জ্যেষ্ঠ ব্যতীত আর কাউকে চেনেন না। বয়সে কিশোর এই কুমার প্রকৃতার্থেই কুমার চন্দ্রগুপ্তর দ্বিতীয় ছায়া। কুমার চন্দ্রগুপ্ত কনিষ্ঠ ভ্রাতাটি ছাড়া চোখে অন্ধকার দেখেন। গুপ্ত মহিষীরা প্রীতস্বরে নিজেদের মধ্যে আলোচনা করেন। ভগবান শ্রীরামচন্দ্র আর রামানুজ লক্ষণ গুপ্ত বংশে পুনর্বার জন্মগ্রহণ করেছেন। কিশোর কচকে দেখে মহারাজ চন্দ্রজ্যোতির অন্তরে বোধ করি কিঞ্চিত স্নেহ মিশ্রিত কৌতুকের উদ্ভব হয়ে থাকে। তিনি প্রশ্ন করেছিলেন, কুমার এই যুদ্ধের জন্য শরীরে, মনে এবং সামরিকভাবে প্রস্তুত তো? শোনা মাত্র জ্যামুক্ত ধনুর মতন উঠে দাঁড়িয়েছিলেন কুমার চন্দ্রগুপ্ত। প্রশ্ন করেছিলেন, আপনি গুপ্ত বংশের যুবরাজের সামরিক যোগ্যতায় সন্দেহ প্রকাশ করছেন মহারাজ? মনে রাখবেন, আমি শ্রীমন মহারাজ শ্রীগুপ্তর উত্তরাধিকারী, রাজ ও সুহযোগ্যাধিকার সম্রাট সমুদ্রগুপ্তের বংশধর। তরুণ ভাস্করের মতন উজ্জ্বল কন্দর্পকান্তি সেই যুবক, যার দু চোখে দীপ্তিময় অহংকার ঝলসে উঠছে হীরক চূর্ণের মতো, তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন মহারাজ চন্দ্রজ্যোতি। আপনার বা কুমার কচগুপ্তর যুদ্ধ ক্ষমতার প্রতি কোনো সন্দেহ পোষণ করি না কুমার। শুধু কুমার কচগুপ্তর তরুণ বয়স দেখে সামান্য চিন্তায় ছিলাম, তবে সেই চিন্তা অপনোদিত হয়েছে। আপনি আপাতত বিশ্রাম করুন, যথাসময় আমাদের আবার দেখা হবে। মালবের রাত্রির আকাশ বড় স্নিগ্ধ, বড় মধুর। দিবাভাগ অসহনীয় হলে কি হবে? সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মৃদু মধুর বাতাস বইতে থাকে পশ্চিম দিক থেকে। প্রাসাদ সংলগ্ন উদ্যান থেকে ভেসে আসে কেতকী, জুহি, বেলি প্রভৃতি পুষ্পের সুবাস। দূর কোনো গবাক্ষ থেকে ভেসে আসে গানের সুর।
দুই কুমারের বাসস্থান নির্দিষ্ট হয়েছে রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে মহতী নদীর তীরস্থ একটি প্রাসাদে। মালবে বিশিষ্ট অতিথি অভ্যাগতদের আগমন ঘটলে এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়। প্রাসাদটি অনিন্দ্য সুন্দর। কুমারদের সুখ সুবিধা পরিদর্শনের জন্য প্রহরী এবং অন্যান্য কিঙ্কর কিঙ্করীদের নিয়োগ করা হয়েছে। দিবাভাগে কুমাররা অস্ত্রাভ্যাস করেন। দ্বীপ্রাহরিক আহারের পর অশ্বারোহণে মালবদেশ পরিদর্শনে বেরোন। সন্ধ্যাবেলা কোনোদিন সভাগায়ক, কোনোদিন বাজিকর বা কোনোদিন কোনো গল্পকথক আসেন কুমারদের মনোরঞ্জন করার জন্য। এদের মধ্যে একজনকে ভারী পছন্দ হয়েছে কুমার চন্দ্রগুপ্তর। উজ্জ্বল এবং চতুন এই যুবক একাধারে ঐন্দ্রজালিক, কথক এবং নীতিশাস্ত্রজ্ঞ পণ্ডিত, নাম বেতাল ভট্ট। কুমার মনে মনে ইচ্ছা পোষণ করেন এই ঝঞ্ঝাট মিটে গেলে তিনি বেতাল ভট্টকে পাটুলিপুত্রে সঙ্গী করে নিয়ে যাবেন। সন্ধ্যাকালে প্রাসাদের উদ্যানে পদচারণা করছিলেন কুমার চন্দ্রগুপ্ত। কুমার কচ তার সঙ্গী হয়েছেন। মালবে পদার্পণের পর পক্ষকাল কেটে গিয়েছে। চারিদিক শান্ত সুনিবিড়। কোথাও কোনো যুদ্ধ ঝঞ্ঝাটের চিহ্ন মাত্র নেই। মনে মনে অধীর হয়ে উঠেছিলেন চন্দ্রগুপ্ত। যে উদ্দেশ্যে তিনি মালবে এসেছিলেন তার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কুমার কচ জ্যেষ্ঠর অস্থিরতা অনুভব করতে পারছিলেন। তিনি প্রশ্ন করলেন, আজ আপনাকে বড় অস্থির দেখাচ্ছে যুবরাজ, কোনো বিশেষ কারণ? যুবরাজ না হলেও জ্যেষ্ঠকে একান্তে এই নামেই সম্বোধন করেন কুমার কচ। চন্দ্রগুপ্ত ব্যতীত অন্য কেউ গুপ্ত সাম্রাজ্যের যুবরাজ তথা সম্রাট হতে পারেন এ তিনি বিশ্বাস করেন না। হ্যাঁ ভ্রাতা কচ, অত দূর হতে পিতৃ আজ্ঞা রক্ষার্থে ছুটে এলাম, কিন্তু যুদ্ধের তো কোনো আয়োজনই দেখতে পাচ্ছি না। আমার কি মনে হয় জানেন, রুদ্রসিংহ সংবাদ পেয়েছে যে আপনি সসৈন্যে এখানে উপস্থিত, তাই সে সহসা মালব আক্রমণের সাহস সঞ্চয় করে উঠতে পারছে না। তা নয় ভ্রাতা, না আমি পিতার মতন বীর, না আমার বীরত্বের কাহিনী ভারত দেশে সুপরিব্যাপ্ত। আমার চিন্তা অন্যত্র। আমাদের এখানে টেনে আনা অন্য কোনো বৃহৎ পরিকল্পনার অঙ্গ নয় তো? কিরকম? মালবের দূত এসে বলেছিল যে রুদ্রসিংহের সেনানী মালবের পথে আগুয়ান হয়েছে। আমাদের সাহায্য আশু প্রয়োজন। অথচ আমরা মালবে আসার পর পক্ষকাল অতিক্রান্ত, অথচ যুদ্ধের কোনো উদ্যোগই নেই। এই যুদ্ধের আবহ কি তাহলে কোনো প্রবঞ্চনার অংশ বিশেষ? কোনোভাবে কি আমাদের মালববাস দীর্ঘায়িত করার চেষ্টা চলছে? যদি তা হয়ও তাতে কার কি লাভ? সেই কূটব্যষ্টেরই তো অর্থোদ্ধার সম্ভব হচ্ছে না প্রিয় কচ। এই অনর্থক বিলম্বের কোনো একটি কারণ তো আছে। আমার মনে হয় আপনি বড় দ্রুত কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছেন জ্যেষ্ঠ। হয়তো কালই দেখবেন যুদ্ধ ভেড়ি বেজে উঠেছে বিপুল নাদে। কুমার কচের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। পরদিনই জানা গেল যে মালবের সীমানায় উপস্থিত হয়েছে রুদ্রসিংহের বাহিনী। এখন আমাদের রণনীতি কি হওয়া উচিত মন্ত্রীমশাই? আমাদের শত্রুদূতের প্রতীক্ষা করা উচিত। না, ক্ষমা করবেন মন্ত্রীমশাই, মহারাজ, আমাদেরই আগে শত্রুর উপর আক্রমণ করা উচিত। মালব রাজসভায় আপৎকালীন সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী দণ্ডপাণি, প্রবীণ আমাত্য বীরবাহু, সৈন্যাধিপতি জগৎস্বামী এবং গুপ্ত বংশের দুই কুমার। তর্ক বিতর্ক চলছিল কোন পরিস্থিতিতে কি পরিকল্পনা নেওয়া হবে তাই নিয়ে। সভা চলাকালীনই প্রতিহারী এসে নিবেদন করল যে রুদ্রসিংহের বার্তা নিয়ে শকদূত এসে উপস্থিত হয়েছে। রুদ্রসিংহের দূত এসে দাঁড়ালে সবাই কিঞ্চিত নড়ে চড়ে বসলেন। বলো দূত, কি সমাচার এনেছ আমাদের জন্য? ঈশ্বরের ইচ্ছানুসারে মহারাজ রুদ্রসিংহ এই শশাগড়া ধরিত্রীর একমাত্র বৈধ অধিপতি রূপে নির্বাচিত হয়েছেন।
আর এই নির্বাচনের শুভ সমাচারটি ঈশ্বর স্বয়ং রুদ্রসিংহেরই মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন। তাই ঈশ্বরানুগৃহীত মহান সম্রাট রুদ্রসিংহের আদেশানুসারে এই বিশ্ব চরাচরের যাবতীয় স্থাবর ও জঙ্গম ভূসম্পত্তি, যাবতীয় জলচর, খেচর এবং ভূমিচর প্রাণী, যাবতীয় পশু, প্রাণী, উদ্ভিদ, গুল্ম এবং ঔষধি সবই তাঁর সম্পত্তি। সম্রাট রুদ্রসিংহ ঈশ্বর প্রেরিত মহামানব এবং শেষতম মহামানব। এতৎসত্ত্বেও মহামহিম শক সম্রাট অবশ্যই পরম দয়ালু এবং ক্ষমাশীল এবং শান্তির প্রতিভূও বটে। তিনি চাইলেই মুহূর্তের মধ্যে মালব দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন, যেমন করেছেন উত্তরকুরু পুরুষপুর হতে শুরু করে জম্বুদ্বীপের বায়ব্য দেশের যাবতীয় জনপদ সমূহকে। তবুও তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে মালব দেশকে সামূহিক ধ্বংসের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার একটি শেষ সুযোগ করে দিতে চান। এ অবশ্যই তার মহত্ব ও ঔদার্যের পরিচায়ক। তার বিনিময়ে তিনি যা চান সে অতি সামান্য অর্ঘ্য। মহামহিম শকাধিপতিকে এমত অর্ঘ্য সমর্পণ করে তাঁর শরণাগত হওয়ার সৌভাগ্য অনেকেই অর্জন করতে চান বটে, তবে সেই সুযোগ পরম কৃপালু শ্রী রুদ্রসিংহ কেবলমাত্র মহারাজ চন্দ্রজ্যোতিকেই দেবেন বলে মনস্থ করেছেন। কি সেই সামান্য অর্ঘ্য? 1. শকাধিপতির বশ্যতা স্বীকার করে তাকে নিয়মিত করদান। 2. রাজকন্যা ধ্রুবাকে তিনি নিজের দ্বাদশতম মহিষী হওয়ার মহান সম্মান অর্পণ করতে চান। যা রে অর্বাচীন, নিজের শিবিরে ফিরে যা। গিয়ে তোর ওই দুশ্চরিত্র লম্পট প্রভুকে গিয়ে বল, অমন গর্ভস্রাবের তর্জনে ভীত হওয়ার মানুষ আমি নই। তোর প্রভুর মতো অমন প্রচুর সারমেয়কে লঘুরা ঘাতে জমদারে পাঠিয়েছি, প্রয়োজন হলে আবার পাঠাবো। দূত অভিবাদন করে বিদায় নিল। তার ওষ্ঠপ্রান্তে লেগে থাকা বক্র হাস্যটি কারো দৃষ্টি এড়াল না। নিস্তব্ধ মালবরাজ সভায় নৈঃশব্দ ভঙ্গ করে প্রথম প্রশ্ন করলেন কুমার চন্দ্রগুপ্তই। অতঃপর আমাদের কি করণীয় এই মুহূর্তে? উঠে দাঁড়ালেন মন্ত্রী দণ্ডপাণি। এই অপমানজনক সন্ধিতে সম্মত হওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু রুদ্রসিংহের ওই অবাস্তব বাগাড়ম্বর অগ্রাহ্য করেও আমাদের মেনে নিতেই হবে সে আমাদের থেকে এখন বহু গুণে ক্ষমতাশালী। তার সৈন্যবাহিনীর সংখ্যাও আমাদের থেকে বহু গুণে অধিক। এখন এই সংকট থেকে উদ্ধারের উপায় কি? প্রবীণ অমাত্য বীরবাহু বললেন, আমার মতে আমাদের উচিত রুদ্রসিংহ শিবিরে একটি সম্মানজনক শর্ত নিয়ে দূত প্রেরণ করা, যেমন শুধুমাত্র কর প্রদান বা রাজ্যের সামান্য অংশ দান। তাতে যদি তাকেই যুদ্ধ থেকে নিবৃত্ত করা যায়। সেনাপতি জগৎস্বামী বয়সে নবীন, বীরবাহুর প্রস্তাবে অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি। মানে আপনি কি চাইছেন বীরবাহু? মালব দেশ ভীত কাপুরুষের মতন ওই নারী লোলুপ শখ জন্তুটার কাছে আত্মসমর্পণ করবে? আমাদের মধ্যে কি পৌরুষের অভাব ঘটেছে? আমরা কি ভীরু, দুর্বল, অবলা? আপনার শাস্ত্রজ্ঞান অগাধ হলে কি হবে? শাস্ত্রজ্ঞানের কিছু অভাব দেখা যাচ্ছে সেনাপতি মহোদয়। শাস্ত্রে বলে সর্বনাশং সমৎপন্নে অর্ধং ত্যাজ্যতি পণ্ডিত। আমি আপনার বা মালব দেশের যোদ্ধাদের ক্ষমতাকে অসম্মান করছি না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এছাড়া আর কোনো পথ নেই। শক সৈন্যবাহিনী এখন বিশাল, বিপুল। তাদের সেনানায়করাও এক একজন মহাশক্তিশালী যুদ্ধ বিশারদ। তদুপরি রুদ্রসিংহের প্রধানমন্ত্রী নকুলদেবের মতো কুটিল এবং ধূর্ত কৌশলী মানুষ দ্বিতীয়টি নেই। পরাজিত রাজ্যের অধিবাসী, বিশেষ করে তাদের নারীদের ওপরে হিংস্র শক বাহিনী কি পরপর অত্যাচার করে সে সংবাদ আমাদের কানে এসেছে। আমি চাই না সেই অকল্পনীয় সর্বনাশ মালব দেশের ওপর নেমে আসুক। তাই আমি সামান্য ত্যাগের বিনিময়ে বৃহত্তর ক্ষতি এড়াতে চাইছি।
সভাস্থলের গুঞ্জন কলরবের আকার ধারণ করল। সভাস্থ রাজপুরুষেরা অমাত্য বীরবাহুর বক্তব্যের যথার্থ বিচার করতে লাগলেন। উঠে দাঁড়ালেন যুবরাজ চন্দ্রগুপ্ত। অমাত্য বীরবাহু যা বলেছেন তা অত্যন্ত যুক্তিযুক্ত বটে, কিন্তু এক্ষেত্রে আমি মহারাজের সিদ্ধান্ত সর্বান্তকরণে সমর্থন করি। তার পিছনে কিছু সুচিন্তিত কারণ আছে। আমরা জানি যে বুভুক্ষ রাক্ষসের ক্ষুদাগ্নি কিছুতেই নির্বাপিত হয় না। একের পর এক সে তার শিকারকে গ্রাস করতে থাকে। রুদ্রসিংহের প্রধান উদ্দেশ্য মালব দেশ দখল করা, নইলে সে শুধুমাত্র প্রথম প্রস্তাব দিয়েই ক্ষান্ত হতো। দ্বিতীয় প্রস্তাবটির মতন অত্যাচারী, অশ্লীল এবং ইতর শর্তারোপের কথা ভাবত না। তাই এক্ষেত্রে আমাদের উচিত সর্বতোভাবে যুদ্ধ ঘোষণা করা। চমৎকার! এই তো বীরের উপযুক্ত কথা। মহান গুপ্ত বংশের যুবরাজের মুখে এই কথাই তো শুনতে চাই। কিন্তু কুমার, রুদ্রসিংহের বাহিনী মালব এবং গুপ্ত বাহিনীর থেকেও 3 গুণ বেশি শক্তিশালী। সেখানে আপনি কি করে? বাহিনীর আকারের সঙ্গে তার সামগ্রিক শক্তির কোনো সম্পর্ক নেই অমাত্য। শক্তি আসে কৌশল থেকে, নৈপুণ্য থেকে, দর্প থেকে, আত্মবিশ্বাস থেকে, আক্রমণকারীর আকার থেকে নয়। তাহলে তো অরণ্যে সিংহ নয়, হাতিই পশুরাজ হতো। জেনে রাখুন অমাত্য বীরবাহু, আক্রমণকারীর নৈতিক শক্তি সর্বদাই আক্রান্তর থেকে কম হয়। তাই পরাজয়ের বিন্দুমাত্র সম্ভাবনা দেখলেই তারা পিছু হটতে থাকে। তদুপরি শকসেনার অধিকাংশই বিজিত জাতি থেকে ধরে আনা সমর্থ পুরুষ দাসদের দিয়ে তৈরি। তারা তাদের শোষণকর্তাদের জন্য প্রাণপাত করবে কেন? মালব সৈন্য ক্ষুদ্র হতে পারে, কিন্তু তারা স্বাধীন দেশের স্বাধীন সৈন্য। নিজের জন্মভূমির স্বাধীনতার রক্ষার জন্য, নিজের সন্তানদের সুস্থ জীবনের জন্য, নিজের নারীদের সম্মান রক্ষার জন্য তারা প্রাণপণ সংগ্রাম করবে। জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্য গড়ে দেয় ওই জীবনপণ সংগ্রামটুকুই। আর রইল কৌশলের প্রশ্ন, তার জন্য তো আমরা রইলামই। পরদিন প্রভাতে শকবাহিনীর সঙ্গে মালব ও গুপ্ত যৌথ বাহিনীর প্রত্যক্ষ সংগ্রাম শুরু হলো। শকবাহিনী সংখ্যায় শত্রুপক্ষের সমান হলে কি হবে? তাদের রণকৌশল অত্যন্ত উন্নত মানের। তদুপরি তাদের হাতে আছে পারস্য এবং গান্ধার দেশের বহু বিচিত্র অস্ত্রসমূহ। তাদের ব্যূহের অগ্রভাগ রক্ষা করছেন সেনাপতি হস্তিবর্মন। ইনি বয়সে প্রবীণ এবং বিচক্ষণ সেনানায়ক রূপে বিখ্যাত। দুই পক্ষ রক্ষা করছেন মহাবীর উগ্রসেন ও নাগদত্ত। এরা সার্থক নামা। উগ্রসেনের আগ্রাসী হিংস্রতা ইতিমধ্যেই প্রবাদে পরিণত হয়েছে, আর নাগদত্তর মতন ধূর্ত এবং বিষ বুদ্ধির সেনানায়ক বিরল। আর একটু দূরে উপস্থিত আছেন রুদ্রসিংহ স্বয়ং। মালব বাহিনীর দুই পার্শ্বভাগ রক্ষা করছেন যথাক্রমে সেনাপ্রধান জগৎস্বামী এবং কুমার চন্দ্রগুপ্ত, আর অগ্রভাগ রক্ষা করছেন মহারাজ চন্দ্রজ্যোতি স্বয়ং। তিনি তার বহু যুদ্ধের সঙ্গী ঐরাবতুল্য মহাগজ নীলরাজের উপর আসীন। যুদ্ধ শুরু হতেই চন্দ্রগুপ্ত হুঙ্কার দিয়ে উঠলেন, জয় মহাকাল, হর হর মহাদেব। সঙ্গে সঙ্গে মালব ও গুপ্ত সৈন্যরা স্বগর্জনে তাদের প্রতিধ্বনি করল। উত্তরে শক সৈন্যরাও মহাঘোর রবে হুঙ্কার দিয়ে উঠল। জ্যামুক্ত তীরের মতন শত্রুদের দিকে ধেয়ে গেলেন চন্দ্রগুপ্ত। আর তাঁর ঠিক পেছনে কুমার কচ। অশ্বারূঢ় চন্দ্রগুপ্তর অব্যর্থ ষড়চালনায় একের পর এক প্রতিপক্ষ ধরাশায়ী হতে লাগল। কুমার কচ অসি চালনায় অতিরথ। তদুপরি তিনি সব্যসাচী, দুই হাতেই অসি চালনায় দক্ষ। তিনি হুতাসনের মতন শত্রু সৈন্যদল দগ্ধ করতে থাকলেন। তাদের অনুগামী গুপ্ত সৈন্যদল বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। তারা আকারে খর্বকায় হলে কি হবে, ক্ষিপ্রতায় ক্রুদ্ধ সর্পের মতন দ্রুত, অস্ত্র চালনায় অনায়াস দক্ষ এবং চাতুর্যে
শৃগালের মতন ধূর্ত। অন্যদিকে জগৎস্বামী হুহুঙ্কারে উগ্রসেনের সঙ্গে মহাযুদ্ধে রত হলেন। উগ্রসেন অভিজ্ঞ বটে, কিন্তু জগৎস্বামী তারুণ্যের তেজে পরিপূর্ণ। তদুপরি তিনি সংগ্রাম করছেন নিজের মাতৃভূমির সম্মান রক্ষার্থে। উগ্রসেন তার শতেক উগ্রতাতেও জগৎস্বামীর আগ্রাসী যুদ্ধ সহ্য করতে পারলেন না। তিনি পশ্চাৎপসরণ করতে বাধ্য হলেন। মধ্যস্থলে মহারাজ চন্দ্রজ্যোতি এবং হস্তিবর্মন মরণপণ সংগ্রামে রত ছিলেন। উভয়ই একাধিকবার রণস্থলে একে অন্যের সম্মুখীন হয়েছেন, একে অন্যের দুর্বলতা সম্পর্কে সম্যক রূপে অবগত। কেউই কারোর উপর আধিপত্য বিস্তার করতে পারলেন না। যুদ্ধ করতে করতেই চন্দ্রগুপ্ত আশ্চর্য হয়ে দেখছিলেন এক তরুণ মালব সেনানায়কের যুদ্ধ বিক্রম। তার শরীর বেদ সদণ্ডের মতন ঋজু অথচ নমনীয়, সারা শরীর কৃষ্ণবর্ণের বস্ত্রে আচ্ছাদিত। যুদ্ধক্ষেত্রে সেই তরুণ অশ্বচালনা করছিলেন কালন্তক হুতাসনের মতো। আহা, কি অনায়াস যুদ্ধকৌশল, কি অপ্রমেয় রণনৈপুণ্য! তার ক্ষিপ্র গতি, অনায়াস অস্ত্রচালনা, অব্যর্থ ষড়সন্ধান সবই অত্যুৎকৃষ্ট। যেমন বারবানন দহন করেছিলেন খাণ্ডববন, তেমনি তিনি ধ্বংস করছিলেন শক সৈন্যের একাংশ। তবে শুধু চন্দ্রগুপ্ত নন, সেই সেনানায়ককে লক্ষ্য করছিলেন আরও একজন, শকাধিপতি রুদ্রসিংহ। গভীর অভিনিবেশ সহকারে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তার মুখে এক দুর্বোধ্য হাসি ফুটে উঠল। তিনি তার পার্শ্ব সহচরকে বললেন, এই সেনাধ্যক্ষ বিরাম, আমাদের শ্রেষ্ঠ গুপ্তচরদের নিয়োজিত করো এর প্রকৃত পরিচয় জানতে। সংবাদ গ্রহণে ব্যর্থ হলে তাদের শুলে দাও, সঠিক সংবাদ আনতে পারলে পুরস্কৃত করো। এর প্রকৃত পরিচয় আমার চাই, যে কোনো মূল্যে। যুদ্ধ কিন্তু দীর্ঘস্থায়ী হল না। যুবরাজ চন্দ্রগুপ্তর অসাধারণ যুদ্ধ কৌশলের জন্যই হোক বা মালব সৈন্যের মরণপণ সংগ্রামের জন্যই হোক, শক সৈন্য দুদিন যুদ্ধের পরই রণে ভঙ্গ দিল। যুবরাজ চন্দ্রগুপ্তর বলবীর্যের পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে গেলেন মালবরাজ চন্দ্রজ্যোতি। একা তাঁর বলদর্পেই ছত্রভঙ্গ হয়ে গেল শক সৈন্যবাহিনীর আক্রমণ। আর প্রাথমিক জয়ের গন্ধ পেয়ে মালব সৈন্য দ্বিগুণ উৎসাহে আক্রমণ করল শক বাহিনীকে। দ্বিতীয় দিনের দিবাবসানের সঙ্গে যুদ্ধ শেষ হল। মালব দেশে সপ্তদিবসের জন্য রাষ্ট্রীয় উৎসব ঘোষিত হয়েছে। দেশে সর্বত্র আনন্দের এবং স্বস্তির আবহ। আর রাজপ্রাসাদে তো মহোৎসবের উচ্ছ্বাস চলছে, পানভোজনের বিরাম নেই। দেশের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এবং নর্তকীদের আহ্বান করা হয়েছে যুদ্ধজয়ী বীরদের মনোরঞ্জনের জন্য। সেনাপতি জগৎস্বামী বিজয় ঘোষণার পরদিন থেকে সেই যে দেবী ধ্যানেশ্বরীর সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বাকিদের অবস্থাও তদ্রূপ। বিজয়োৎসব উদযাপনের এক সন্ধ্যা, চারিদিকে দিয়তাং ভুজ্যতাং চলছে। এমন সময় সুযোগ বুঝে বিষয়টা মহারাজ চন্দ্রজ্যোতির সামনে উত্থাপন করেই ফেললেন চন্দ্রগুপ্ত। কে এই অসামান্য সেনানায়ক মহারাজ? এমন সেনানায়ক তো যে কোনো বাহিনীর জন্য সম্পদ। এর যুদ্ধ কুশলতায় আমি চমৎকৃত, মুগ্ধ। তার সঙ্গে আলাপিত হতে চাই। আসুন, আসুন আমার সঙ্গে।
মালব রাজপ্রাসাদ প্রস্তর নির্মিত। অলঙ্করণ শোভার বাহুল্য মাত্র নেই, দৈর্ঘ্যে প্রস্থেও সাধারণ। এই দেশের রাজপরিবার চিরকালই ব্যক্তিগত সুখ সুবিধার থেকে প্রজানুরঞ্জনকে প্রাধান্য দিয়ে এসেছেন, তাই রাজৈশ্বর্যের অশ্লীল প্রদর্শনে তাদের কোনোদিনই রুচি ছিল না। সেই নাতিবৃহৎ প্রাসাদের অলিন্দ পেরিয়ে একাধিক প্রাঙ্গণ অতিক্রম করে প্রশস্ত গলিপথ দিয়ে একটি উদ্যানে এসে উপস্থিত হলেন দুইজনে। উদ্যানটি বড়ই মনোরম। কেতকী, জুথি, চম্পক প্রভৃতি পুষ্পগন্ধে চারিদিক আমোদিত। পূর্ণচন্দ্রের আলোয় প্রস্ফুটিত সেই ক্ষুদ্র বনখণ্ডটিকে স্বর্গের পারিজাত বন বলে ভুল হতে পারে। উদ্যানের মধ্যস্থলে একটি সরোবর, সরোবরের ধারে একটি নাতিবৃহৎ আম্র বৃক্ষ, বৃক্ষটির সানুদেশে একটি বেদী, তার উপর দুইটি অবয়ব বসে নিভৃত আলোচনায় মগ্ন ছিল। মহারাজ চন্দ্রজ্যোতি সেখানে উপস্থিত হয়ে নিজের উপস্থিতি জানান দিলেন। মহারাজের জয় হোক। চন্দ্রালোকে উদ্ভাসিত হয়ে উঠল তাঁদের কমনীয় মুখ দুখানি। চন্দ্রগুপ্ত দেখলেন তার সামনে অসামান্য সুন্দরী দুই নারী। মা ধ্রুবা, যুবরাজ চন্দ্রগুপ্ত যুদ্ধক্ষেত্রে তোমার পারঙ্গম দেখে অত্যন্ত প্রীত হয়েছেন। তিনি তোমার সঙ্গে আলাপ করতে সবিশেষ উৎসাহিত, তাই তাকে এখানে নিয়ে এলাম। চন্দ্রগুপ্ত বজ্রাহত হয়ে গেলেন। এই অসামান্যা সুন্দরী নারী সেই দুর্ধর্ষ রণকুশল সেনানায়ক। ঈশ্বর! রাজকুমারী ধ্রুবা সামান্য ঝুঁকে বললেন, শাস্ত্রে বলে বিপদের দিনেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। কুমার চন্দ্রগুপ্ত মালব দেশের মহাসংকটের দিনে গুপ্ত বংশের এই সাহায্য আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। চন্দ্রগুপ্ত মেধাবী এবং বাকপটু, কিন্তু তার মুখে কথা সরল না। তিনি স্তম্ভিত হয়ে এই লাবণ্য সুধাকে দেখছিলেন। এই দীর্ঘাঙ্গী সুতন্নী সেই দুর্ধর্ষ তরুণ যোদ্ধা। আহা, বিধাতা কি রূপিনা দিয়েছেন এই তিলোত্তমাকে। দীর্ঘ পদ্মদল সদৃশ আঁখি দুটিতে উদ্ধত মরাল গ্রীবায় আজানুলম্বিত মৃণাল বাহুতে মনে হচ্ছে যেন পুঞ্জীভূত স্থির বিদ্যুৎ দাঁড়িয়ে আছেন তার সামনে। এ তো আমার কর্তব্য বীর যোদ্ধা, না মানে রাজকুমারী। চন্দ্রগুপ্ত ধন্যবাদের প্রত্যুত্তরে কি যেন একটা বলতে গেলেন, কিন্তু তার কথা জড়িয়ে গেল। বোধহয় ধন্যবাদের উত্তরে কিছু প্রতিধন্যবাদের প্রয়াস করছিলেন, কিন্তু অপ্রস্তুত এবং অপরিণত কিশোর প্রেমার্থীর প্রথম প্রেম নিবেদনের মতন তার দ্বিধাজড়িত বাক্য কারও বোধগম্য হল না। আপনি কি অসুস্থ বোধ করছেন যুবরাজ? বিশ্রাম করবেন? বলতে বলতেই তার ইশারায় দুইজন রক্ষী কাছে এসে দাঁড়াল। তাদের সঙ্গে দুইজনে প্রাসাদের ভেতরে চলে গেলেন। অন্য তরুণীটি রাজকন্যা ধ্রুবাকে ঠেলা মেরে বললেন, কি সখী, শাস্ত্রবচন মনে আছে তো? পূর্বরাগের প্রথম লক্ষণ নাকি বিপ্রলম্ভ, আর তারও প্রথম ভাগ নাকি সাক্ষাৎ দর্শন। কথা হচ্ছিল আমাদের আসন্ন বনভোজনের পরিকল্পনা নিয়ে। এর মধ্যে তুই পূর্বরাগ কোথায় খুঁজে পেলি মন্দা? হে বড় বর্ণিনী, হে সুন্দরী শ্রেষ্ঠা মালব সৌভাগ্যিনী, বনভোজনে কুমার চন্দ্রগুপ্তকে আমন্ত্রণ জানানোর অনুমতি প্রার্থনা করছি। আবার ওকে কেন? কুমারের হয়তো যুদ্ধের ক্লান্তি অপনোদিত হয়নি। এই অবস্থায় ওকে বিব্রত করা কি ঠিক হবে? আহা, সেই জন্যই তো ওকে আমন্ত্রণ জানানো। আমি তো আপনার সান্নিধ্য ব্যতীত তার ক্লান্তি অপনোদনের আর কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। ধ্রুবার গাল দুখানি রক্তিম হয়ে উঠল। কি হচ্ছে কি মন্দা? যুবরাজ তো দেখি প্রথম দর্শনেই পর্যুদস্ত একেবারে। এমন মদনবান হানতে কোথায় শিখলি ভাই? আমাকেও একটু শিখিয়ে দে না। প্রগল্ভতা বন্ধ কর মন্দা, দেখছি শুনে সুস্থ নেই। হ্যাঁ জানি,
প্রেম জ্বর। ধুর পাগলি, তোর মুখে না কিচ্ছু আটকায় না। চল এবার ভেতরে চল, তো অনেক রাত হলো। চল চল চল। কার্যক্ষেত্রে দেখা গেল মন্দার মনস্কামনার প্রতি প্রজাপতি ব্রহ্মার সস্নেহ সম্মতি আছে। মহারাজ চন্দ্রজ্যোতি যুদ্ধজয়ের পর যুবরাজ চন্দ্রগুপ্তকে আরও কিছুদিন মালব দেশে অবস্থিতির অনুরোধ জানালেন। যুবরাজ প্রথমে না করছিলেন বটে, কিন্তু শেষাবধি সম্মত হলেন। যদিও প্রাসাদের কর্ণময় প্রাচীরগুলি জানে সেই নেতি নেতি ভাবের মধ্যে কতখানি চেষ্টাকৃত অভিনয় লুকিয়েছিল। তার অন্যতম কারণ ছিল রাজকুমারীর উদ্যোগে আয়োজিত বনভোজনে যোগদানের জন্য মন্দার সাদর আমন্ত্রণ। পূর্ণিমার সন্ধ্যায় যখন কুমার চন্দ্রগুপ্ত এবং কুমার কচ দুজনে সেই উদ্যানে এসে উপস্থিত হলেন, ততক্ষণে বেশ কয়েকজন সম্ভ্রান্ত বংশীয় যুবক যুবতীরা উপস্থিত হয়েছেন সেখানে। মন্দা সাদরে অভ্যর্থনা করে নিয়ে এলো তাদের। ধ্রুবার ডান পাশে আসনটি আগে থেকেই শূন্য রাখা ছিল। মন্দা সযত্নে কুমার চন্দ্রগুপ্তকে সেখানে অধিষ্ঠিত করলেন। কুমার কচ নির্নিমেষে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর দুই কর যুক্ত করে মাথায় ঠেকালেন, অস্ফুটে বললেন, জয় সম্রাট চন্দ্রগুপ্তের জয়, জয় মহাদেবী ধ্রুবস্বামিনীর জয়। কিছু বললেন কুমার? কিছু না, বলছিলাম যে আপনার ষড়যন্ত্র মানে ব্যবস্থাপনা অতুলনীয়। মন্দা মুখ টিপে হাসলেন, কিছু বললেন না। এদিকে আলাপ তখন বিস্তার লাভ করেছে। অসহ জ্যোৎস্নার মাদকতায় মিশে যাচ্ছে দ্বৈত মিলনের জন্য প্রিয়ার আকুতি। বৃক্ষপত্রের অন্তরালে পূর্ণচন্দ্র উদ্ভাসিত, পুষ্পরাজির সুমধুর গন্ধে চারিদিক আমোদিত। মহার্ঘ পৈষ্ঠী এবং মাধ্যীর রসেরও কিছু বিস্তার ঘটেছে শ্রোতৃবর্গের মনে। আবিষ্ট শ্রোতারা গানের তালে তালে মাথা দোলাচ্ছেন, আর কুমার চন্দ্রগুপ্ত আড়ে আড়ে একবার ধ্রুবার তপ্ত গৌরবর্ণ এবং নিজের তাপদগ্ধ কৃষ্ণবর্ণের দিকে তাকাচ্ছেন। শ্রোতাদের রক্তে লাগলো দোলা, বুকের মধ্যে মাতন। তরুণ তরুণীরা উঠে দাঁড়িয়ে সমবেত নৃত্য শুরু করলেন। আসুন যুবরাজ, এসো সখী। না না, আবার হ্যাঁ, আবার এসব কেন? মন্দা জোর করে ধ্রুবা এবং চন্দ্রগুপ্তকে নিয়ে এলেন তার মধ্যস্থানে। বীণার ঝঙ্কার আরো উদ্ধত, তালবদ্ধ আরো অহংকারী। মোহনবংশী আরো উচ্চকিত হয়ে উঠল, শরীরে শরীর আরো ঘন হয়ে এল, নয়নে নয়ান। আঙুলে আঙুল ছুঁয়ে গেল, হৃদয়ে হৃদয়। একটু পরেই গান বন্ধ হতে তরুণ তরুণীরা থেমে গেলেন। ধ্রুবা তার ঘূর্ণন বেগ সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলেন। ধ্রুবা! কুমার চন্দ্রগুপ্ত এক হাতে তার দেব দুর্লভ কোটিদেশ ধারণ করে তাকে সেই পতন থেকে রক্ষা করলেন। ধ্রুবা নিমেষ মাত্র চন্দ্রগুপ্তর দিকে তাকালেন, তারপর লজ্জায় দুই হাতে নিজের মুখ ঢাকলেন। ধ্রুবা এবং মন্দার ঐকান্তিক আগ্রহে কুমার কচের দ্বীপ্রাহিক আহারের ব্যবস্থা হল ধ্রুবার অন্তর্মহলে। রাজকুমারীর অন্তর্মহলে পুরুষ প্রবেশ নিষেধ। স্বয়ং মহারাজকেও অগ্রিম সংবাদ পাঠিয়ে তবে আসতে হয়। কিন্তু কুমার কচ মহাবীর এবং ধুরন্ধর অশীধারী হলে কি হবে? বয়সে প্রায় কিশোর বললেই চলে। ধ্রুবা পিতামাতার একমাত্র সন্তান। তার অতৃপ্ত জ্যেষ্ঠা স্নেহ
এই বীর অথচ সরল কিশোরটির ওপর অবিরল ধারায় বর্ষিত হতে লাগল। কুমার কচের কোনো সহদরা নেই। তিনি অতি অল্প দিনের মধ্যেই ধ্রুবাকে নিজের অগ্রজার আসনে অধিষ্ঠিত করলেন। স্নেহের ক্ষুধা বড় ক্ষুধা। সে ক্ষুধা জাতি, ধর্ম, ভাষা, অর্থ, অবস্থান কোনো কিছুরই বাছবিচার করে না। সে কেবলই ভালোবাসার কাঙাল মানুষকে মায়ার বাঁধনে বেঁধে চলে। আর সে বাঁধনের টান এড়ায় এমন সাধ্য কার? কুমার কচ সাগ্রহে এবং সগৌরবে রাজকুমারী ধ্রুবার স্নেহের শিকলে বাঁধা পড়লেন। কুমার প্রভাতে শারীরিক ব্যায়ামাদি এবং শস্ত্রচর্চা করেই ছুটে আসতেন ধ্রুবার অন্তর্মহলে। তার একমাত্র কাজ হয়ে দাঁড়াল ধ্রুবার সামনে কুমার চন্দ্রগুপ্তর গৌরবগাথা কীর্তন করা, এবং তাতে এক অন্ধ অগ্রজ ভক্ত কিশোরের মনোকল্পনাও মিশে থাকত অনেকটাই। কুমার চন্দ্রগুপ্তর যে পরিমাণ শত্রুনিপাতের কাহিনী কচ বর্ণনা করতেন, সেই সব সত্যি হতে গেলে চন্দ্রগুপ্তর বয়স অর্ধ শতাব্দীর কিঞ্চিত অধিক হতে হয়। কিন্তু তাতে কুমার কচের উৎসাহের বিন্দুমাত্র ঘাটতি হলে তো। উপরন্তু তার ভাষ্য শুনে মনে হতো নেহাত ঘোর কলিকাল না হলে চন্দ্রগুপ্তর মতন দিগ্বিজয়ী বীর অনায়াসে দৈত্য দানবাদী বধ করে ইন্দ্রত্ব প্রাপ্ত হতেন। আর শচীর পদ অলঙ্কৃত করার জন্য যে সুরনারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত, সে কথাটাও কচ বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিতেন। ধ্রুবা কিছু বলতেন না, শুধু মুখ টিপে হাসতেন। কুমার চন্দ্রগুপ্ত প্রায়শই মালব রাজসভায় আসা শুরু করলেন। পিতার আদেশানুসারে মহারাজ চন্দ্রজ্যোতির কাছ থেকে রাজকার্য শিক্ষার বাসনায়। এদিকে রাজকুমারী ধ্রুবা রাজ্য শাসনের বেশ কিছু বিষয়ে মহারাজ চন্দ্রজ্যোতির একান্ত সহায়। ফলে রাজ্য শাসন বিষয়ে পরামর্শ আদান প্রদানের ব্যাপারে দুজনের প্রায়ই দেখা হতে লাগল। এবং কিছুদিনের মধ্যেই অভিজ্ঞ সভাসদরা বুঝলেন, এই দুই তরুণ তরুণী শুধু শাসন পরামর্শ নয়, একে অন্যকে আরও অনেক কিছু দান করে বসেছেন। যিনি প্রবীণ তিনি উপদেশ দিয়ে থাকেন যে ঘৃত এবং অগ্নি কখনোই একত্রে রাখা উচিত নয়। কিন্তু যিনি প্রাজ্ঞ তিনি জানেন ও ছাড়া সমাজ সংস্থিতি রক্ষা হয় না। গুপ্ত সৈন্যদের মালব আগমনের পর মাসাধিককাল গত হয়েছে। জ্যৈষ্ঠের শেষ প্রায়। গুপ্তচরেরা সংবাদ এনেছে শক সৈন্য ফিরে গেছে নিজেদের দেশে। আশু তাদের থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই। মালবরাজ চন্দ্রজ্যোতি কুমারকে কার্তিনীতিক, নৈমিত্তিক এবং মুহূর্তিক এই 3 প্রকার গুপ্তচর বাহিনীর পার্থক্য বোঝাচ্ছিলেন। সেনাপতি জগৎস্বামী, মন্ত্রী দণ্ডপাণি এবং ধ্রুবাও উপস্থিত ছিলেন। একটু দূরে সমাহর্তা, সন্নিধাতা এবং দণ্ডপাল অপেক্ষা করছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য। এমন সময় প্রতিহারী এসে জানাল, গুপ্ত মন্ত্রিমণ্ডলীর বিশেষ দূত এসে পৌঁছেছে। মালবরাজ চন্দ্রজ্যোতি এবং কুমার চন্দ্রগুপ্তর আশু সাক্ষাৎ চান। কুমার চন্দ্রগুপ্তর মুখ বিবর্ণ হয়ে গেল। আসার সময় পিতাকে মৃত্যুশয্যায় দেখে এসেছেন। দূত কোনো অমঙ্গল সংবাদ নিয়ে আসেনি তো? উদ্বিগ্ন হলেন ধ্রুবাও। মালবরাজ শশব্যস্ত হয়ে আদেশ দিলেন, দূতকে এখনই সভায় উপস্থিত করো। সর্বাঙ্গ ধূলিধূসরিত দূত এসে প্রণাম করে জানালো, সম্রাট সমুদ্রগুপ্তর শেষ দিন আসন্ন। তিনি জেনে সুখী হয়েছেন যে তার মধ্যম পুত্র গুপ্ত বংশের গরিমা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। তিনি বাল্যবন্ধু তথা মালবরাজের সর্বাঙ্গীন কুশল কামনা করেন। আপাতত তাঁর ইচ্ছা ধরাধাম ত্যাগের পূর্বে একবার তার প্রিয়তম পুত্রের মুখচন্দ্রমা দর্শন করার। কুমার চন্দ্রগুপ্ত যেন পত্রপাঠ সসৈন্যে পাটলিপুত্র প্রত্যাবর্তন করেন। আমাকে এখনই রওনা হতে হবে।
চন্দ্রগুপ্ত মহারাজকে প্রণাম জানিয়ে দ্রুত কক্ষ হতে নিষ্কাশিত হলেন। তাকে যাত্রার উদ্যোগ করতে হবে। ধ্রুবার মুখ বিবর্ণ হয়ে গেল। চারিদিকে যাত্রার উদ্যোগ শুরু হয়ে গেছে। গুপ্ত সৈন্যেরা মাসাধিককাল ঘর ছাড়া। তারা মহা উৎসাহে মহা সমারোহে যাত্রার আয়োজন করতে লাগল। শুধু যুবরাজ চন্দ্রগুপ্ত পাংশুমুখে ঘুরে বেড়াতে লাগলেন। কঠিন কঠোর কর্তব্য একদিকে, আরেকদিকে হৃদয়ের টান। এর দুইয়ের মাঝে পিষ্ট হতে লাগলেন তিনি। কচগুপ্ত দ্বিধায় পড়লেন। নিজের দেশ ছেড়ে থাকা যায় না, আবার এই মাতৃরূপিণী জ্যেষ্ঠাকে ছেড়ে যেতেও মন চাইছে না। জ্যেষ্ঠ ভ্রাতার শুষ্ক বিষণ্ণ মুখ তাকেও ভারী পীড়া দিতে লাগল। পরদিন আহারের সময় কচ দেখলেন রাজকুমারীর মুখ ভার। মন্দা সচরাচর হাস্যকৌতুকে মাতিয়ে রাখেন, তাঁরও মুখে হাসি নেই। আজ আর হাসি, গল্প, আলোচনা কিছুই হল না। কচগুপ্ত চুপচাপ আহার শেষ করলেন। কবে যাত্রা শুরু করবে ভাই? রাজপণ্ডিত বলেছেন পরশু দ্বীপ্রহর যাত্রা শুরুর পক্ষে উত্তম সময়। তোমাদের প্রস্তুতি শেষ? যা যা সঙ্গে এনেছিলে মনে করে নিয়েছ তো? কিছু ফেলে যাচ্ছ না তো? দীর্ঘশ্বাস ফেললেন কচ। কি ফেলে যাচ্ছেন সে যদি মুখ ফুটে বলতে পারতেন। ভাই কচ, দেশে ফিরেই অভাগিনী জ্যেষ্ঠাকে ভুলে যাবে না তো? মাঝে মাঝে পত্র দিও। আর যদি কখনো এমন বিপদে পড়ি, আমাকে উদ্ধার করতে আসবে তো ভাই? কথা দিলাম দিদি, তোমার বিপদের দিনে আর কেউ তোমার পাশে থাকুক না থাকুক, কুমার কচগুপ্ত অবশ্যই থাকবে। ধ্রুবা কিছু বললেন না, শুধু তার রক্তবর্ণের উত্তরীয়টির প্রান্তখানি ছিঁড়ে কুমার কচের মণিবন্ধে বেঁধে দিলেন। এক ফোঁটা তপ্ত অশ্রু এসে পড়ল তার উপর। কি করি? সারা রাত কুমার কচের ঘুম এলো না। তিনি এপাশ ওপাশ করতে লাগলেন। নিদ্রার মধ্যে রাজকুমারী ধ্রুবার ছলছল নয়ন কেবলই তাকে পীড়া দিতে লাগল। কি উপায়ে তাকে ছেড়ে যেতে না হয়, অথচ পাটলিপুত্র যাত্রাও সুসম্পন্ন হয়, সে কথাই আকাশ পাতাল ভাবতে লাগলেন তিনি। শেষ রাতে ঘুম থেকে উঠে বাইরে বেরোতে যাবেন, দেখলেন কুমার চন্দ্রগুপ্ত অলিন্দে দাঁড়িয়ে একাগ্র এবং উদাস দৃষ্টিতে মালব রাজপ্রাসাদের দিকে তাকিয়ে আছেন। জন্মাবধি তিনি অগ্রজকে এমন বিশ্বস্ত্র, এমন উদাস, এমন বিষণ্ণ দেখেননি। কুমার কচ সন্তর্পণে শুয়ে পড়লেন। একটি পরিকল্পনা তার মাথায় এসেছে। আজই তা প্রয়োগের প্রকৃষ্ট দিন। বিদায় অভ্যর্থনা রাজকীয় হওয়া চাই, আর বিপদকালে মালব দেশকে সাহায্যের প্রতিদান স্বরূপ সঙ্গে যাওয়া চাই প্রচুর উপঢৌকন। পরদিন প্রভাতে কুমার কচ যখন মালব রাজসভায় প্রবেশ করলেন, তখন মহারাজ চন্দ্রজ্যোতি অতিথিদের বিদায় অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। শৌল্কিক এবং গৌলমিকরা তাঁকে ঘিরে বসে আছেন। সন্নিধাতা বসে আছেন তুমার রক্ষকদের নিয়ে, সঙ্গে রাজকোষের সমতাপত্র। কুমার কচকে দেখে তিনি রাজকার্য স্থগিত রাখলেন। এই অসম সাহসী কিশোরটিকে অত্যন্ত স্নেহ করেন তিনি। রাজকুমার কচ যে সব কুশল? যাত্রা প্রস্তুতি সম্পূর্ণ? যুবরাজ চন্দ্রগুপ্ত সুস্থ আছেন তো? সব কুশল মঙ্গল মহারাজ।
আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ছিল মহারাজ, একান্তে। মহারাজ চন্দ্রজ্যোতির মুখে স্নেহ মিশ্রিত কৌতুকের হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। এখানে যারা আছেন তারা প্রত্যেকেই আমার অত্যন্ত বিশ্বস্ত কুমার কচ। আপনি আপনার বক্তব্য নির্দ্বিধায় এদের সামনে বলতে পারেন। মহারাজ, গুপ্তবংশ সদ্য এক মহাবিপদ থেকে মালব দেশকে উদ্ধার করেছে। সেই অধিকারে আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। বলুন কুমার, সম্ভব হলে অবশ্যই তা পূরণ করা হবে। আমি গুপ্ত সাম্রাজ্যের ভাবী সম্রাটের জন্য রাজকুমারী ধ্রুবার পানি প্রার্থনা করতে এসেছি। সভাস্থ পরিষদবর্গ চমকিত হলেন। মালব রাজকুমারী গুপ্তবংশের পট্টমহিষী হবেন, এ তো সমগ্র মালব দেশের জন্য গৌরবের কথা। কিন্তু সেই প্রস্তাব তো স্বয়ং সম্রাট সমুদ্রগুপ্তর কাছ থেকে আসার কথা। চন্দ্রজ্যোতিও যথেষ্ট বিব্রত হলেন। কন্যা বাল্যবন্ধুর পুত্রবধূ হবেন, এ তো তাঁর জন্য বড় আনন্দ এবং স্বস্তির সংবাদ। কুমার কচ নিতান্তই ছেলে মানুষ, তাঁর কথায় এত বড় সম্মতি দেন কি করে? মনে হচ্ছে মহারাজ কিঞ্চিত দ্বিধায় আছেন। দ্বিধার কারণ জানতে পারি কি? আপনার অনুরোধ আমার বিশেষ আনন্দের কারণ কুমার, কিন্তু আশা করি বুঝবেন যে এই প্রস্তাব যদি স্বয়ং সম্রাট সমুদ্রগুপ্তর কাছ হতে আসত। কচ বোধহয় বুঝলেন মহারাজের দ্বিধার কারণ। তিনি কোষ হতে তরবারি উন্মুক্ত করে বললেন, আপনার দ্বিধার কারণ অনস্বীকার্য মহারাজ, কিন্তু আমি গুপ্ত রাজবংশের কুমার। আমার প্রতিশ্রুতি মানে সমগ্র গুপ্ত বংশের প্রতিশ্রুতি। আমি এই তরবারি স্পর্শ করে প্রতিশ্রুতি দিচ্ছি যে রাজকুমারী ধ্রুবা অবশ্যই গুপ্ত বংশের মহাদেবী হবেন। শুধু তাই নয়, আমি চাই রাজকুমারী ধ্রুবা আমাদের সঙ্গে পাটলিপুত্রে প্রত্যুৎ গমন করুন। তিনি আমাকে নিজের ভ্রাতা বলে স্বীকৃতি দিয়েছেন। আমি ইতিমধ্যেই তাকে আমার বহু ঠাকুরানীর পদে আসীন করেছি। তার সম্মান এবং প্রতিশ্রুতি রক্ষার দায় একমাত্র আমার। অত্যধিক হর্ষ এবং উল্লাস যে কখনো কখনো মানুষকে মুখ করে দেয়, তা মহারাজ চন্দ্রজ্যোতিকে না দেখলে বিশ্বাস হতো না। তিনি আনন্দ স্তম্ভিত হয়ে বসে রইলেন। শেষ হল অভিক সরকার মহাশয়ের লেখা মহাদেবী উপন্যাসের প্রথম পর্ব। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে অভিজিৎ, রুদ্রসিংহ অনিকেত, চন্দ্রগুপ্ত সুরজিৎ, রামগুপ্ত সুলিপ্ত, চন্দ্রজ্যোতি ইন্দ্রনীল, শিখর স্বামী ও কালিদাস ভাস্কর, কালী সোমা, ধ্রুবা সায়নী, দত্তাদেবী দীপান্বিতা এবং কুমার কচগুপ্তের চরিত্রে আমি সৌমেন। এছাড়াও অন্যান্য চরিত্রে এবং সম্পূর্ণ গল্পে সমবেত কণ্ঠে রয়েছে টিম অহর্নিশি। সম্পূর্ণ গল্পের অডিও প্রোডাকশনে আছে অহর্নিশি স্টুডিওস। শুনলেন শ্রী অভিক সরকারের কলমে মহাদেবী উপন্যাসের প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।